মডুলান আজকে আমাদের এই ক্লাসটিতে আলোচনা করা হবে এনইপি 2020 বিএ গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেম যারা রয়েছে যাদের এসিসি এই কোর্সটা এক্সাম দিতে হবে, ঠিক আছে। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ঠিক আছে, যার টপিক হয়েছে কি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন রয়েছে, এর পেপার নেম, ঠিক আছে, পেপার নেম কি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন আর পেপার কোড এসিসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ঠিক আছে। তো এই পেপার রিলেটেড আজকে আলোচনা করা হবে এবং পুরো ডিটেলস এই সিলেবাসটার পুরো কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। এই কোর্স অবজেক্টিভ কী রয়েছে, কী কী জানতে পারবো আমরা এই কোর্সটা পুরোপুরি মানে পড়া হলে কী কী জানতে পারবো। আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন অ্যান্ড ইটস সিগনিফিকেন্স ইন মডার্ন এডুকেশন, অ্যানালাইজ করতে পারবো কি অ্যান্ড অ্যাসেস করতে পারবো ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট নিডস অ্যান্ড লার্নিং স্টাইল। তারপর কি জানতে পারবো ক্রিয়েট অ্যান্ড ইমপ্লিমেন্ট ডিফারেন্সিয়েটেড লেসন প্ল্যানস টু এনগেজ অ্যান্ড সাপোর্ট অল লার্নার্স। তারপর দেখো কি রয়েছে ইউটিলাইজ ভ্যারিয়াস ইনস্ট্রাকশনাল মেথডস ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যাসেসমেন্ট টেকনিক্স টু অ্যাকোমোডেট ডাইভার্স লার্নার্স। তারপর ডেভেলপ এ ক্লাসরুম এনভায়রনমেন্ট দ্যাট ফস্টার inclusivity and promotes academic success for all students. Adapt and modify existing curricula to meet the needs of diverse learners. Collaborate with colleagues and parents to support differentiated instruction strategies. Reflect on teaching practices and continuously improve the implementation of differentiated instruction. এগুলো কি, এগুলো হচ্ছে কোর্স অবজেক্টিভ, মানে এই কোর্সটা আমাদের কমপ্লিট হলে আমরা এগুলো জানতে পারবো, এগুলো কি উদ্দেশ্য, ঠিক আছে। এই কোর্সটা পড়ে আমরা কি কি জানতে পারবো এগুলো কিন্তু কি আছে কোর্স অবজেক্টিভ, ঠিক আছে। তো এবার চলো মেন সিলেবাসটা, এই কোর্সের মেন সিলেবাস দেখো মডিউল 1-এ দেখতে পাচ্ছ কি রয়েছে। মডিউল 1-এ রয়েছে ইন্ট্রোডাকশন টু ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, ক্রিয়েটিং ডিফারেন্সিয়েটেড লেসন প্ল্যানস, ঠিক আছে। ইন্ট্রোডাকশন রয়েছে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনের, তার সাথে রয়েছে ক্রিয়েটিং ডিফারেন্সিয়েটেড লেসন প্ল্যান সম্পর্কে, ঠিক আছে। তো এখানে কী কী পড়তে হবে ফার্স্ট মডিউলে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ প্রিন্সিপালস অফ ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন, ঠিক আছে। তাহলে কনসেপ্ট জানতে হবে আর প্রিন্সিপাল জানতে হবে। তারপর দেখো কী রয়েছে, কী জানতে মানে পড়তে হবে আমাদের রিকগনাইজিং দ্য বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইমপ্লিমেন্টিং ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন ইন দ্য ক্লাসরুম। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ শুধুমাত্র সিলেবাস ডিসকাশন নয়, সিলেবাস রিলেটেড ম্যাটেরিয়ালস দেওয়া হবে এবং সেই সম্পর্কে আলোচনা করা হবে, বলা হবে এবং তোমরা অনেকে কিন্তু নোট ডাউন কিন্তু করে নিতে পারো, পয়েন্ট আকারে কিন্তু করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আগে সিলেবাসটা ভালো করে ওভারভিউ করে নিই, ঠিক আছে, আগে দেখে নিই, তোমরাও দেখে নাও। এর পাশাপাশি কিন্তু পুরো ক্লাসটা কিন্তু সেশনটা তোমরা কমপ্লিট করবে, কেউ স্কিপ করে যাবে না। তারপর দেখো কী জানতে হবে exploring different learning styles and how they impact teaching and learning, ঠিক আছে। লার্নিং স্টাইলগুলো রয়েছে সেগুলো টিচিং অ্যান্ড লার্নিংকে কী করে ইফেক্ট করে সেগুলো। তারপরে ডেভেলপিং ফ্লেক্সিবল লেসন প্ল্যান, ঠিক আছে, লেসন প্ল্যান সম্পর্কে পড়তে হবে। তারপরে ইন্টিগ্রেটিং টেকনোলজি অ্যান্ড মাল্টিমিডিয়া টু সাপোর্ট ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন, তাহলে মাল্টিমিডিয়া কী করে সাপোর্ট করে ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সেগুলো কিন্তু এই সাবজেক্ট রিলেটেড। তারপরে দেখো কী রয়েছে মডিউল 2-তে রয়েছে আইডেন্টিফাইং স্টুডেন্ট নিডগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তার মধ্যে মানে বুলেটগুলো কী রয়েছে কন্ডাক্টিং স্টুডেন্ট অ্যাসেসমেন্টস টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল লার্নিং স্ট্রেংথ অ্যান্ড চ্যালেঞ্জেস। তারপরে হচ্ছে অ্যানালাইজিং ডেটা অফ গ্রুপ স্টুডেন্ট বেসড অন দেয়ার লার্নিং নিডস। তারপরে আন্ডারস্ট্যান্ডিং কালচারাল অ্যান্ড সোশিও ইকোনমিক ফ্যাক্টরস দ্যাট মে এফেক্ট স্টুডেন্ট লার্নিং। তারপর দেখো মডিউল 3-তে রয়েছে instructional strategy for differentiation and assessing and evaluating differentiate instruction, ঠিক আছে। ইনস্ট্রাকশনাল যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেগুলোকে ইভ্যালুয়েটিং করা হবে কী করে ডিফারেন্ট ইনস্ট্রাকশনের মতো দিয়ে, সেগুলো কী রয়েছে এক্সপ্লোরিং এ রেঞ্জ অফ ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস, ঠিক আছে। থার্ড অ্যাসেসমেন্ট, তারপরে লার্নিং সেন্টার্স ফ্লেক্সিবল গ্রুপিং এক্সেট্রা, ডেভেলপিং ফরম্যাটিভ অ্যান্ড সামারেটিভ অ্যাসেসমেন্ট টুলস দ্যাট অ্যালাইন উইথ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। তারপর দেখো অ্যানালাইজিং স্টুডেন্ট প্রোগ্রেস অ্যান্ড অ্যাডজাস্টিং ইনস্ট্রাকশন অ্যাকর্ডিংলি, অ্যাড্রেসিং চ্যালেঞ্জেস ইন গ্রেডিং অ্যান্ড রিপোর্টিং ফর ডিফারেন্সিয়েটেড ক্লাসরুম। মডিউল 4-এ রয়েছে কি ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যান্ড ইনক্লুসিভিটি,
ঠিক আছে। এস্টাবলিশিং অ্যান্ড ইনক্লুসিভ অ্যান্ড পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, কীভাবে এস্টাবলিশ করা যায় পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্টকে, পরিবেশকে। ঠিক আছে। ম্যানেজিং ডাইভার্স ক্লাসরুম উইথ ভ্যারিং নিডস অ্যান্ড অ্যাবিলিটিস। ঠিক আছে। তারপর দেখো প্রমোট সাপোর্টিভ অ্যান্ড রেসপেক্টফুল ক্লাসরুম কালচার। মডেল 5 রয়েছে কি কোলাবোরেশন অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট, কোলাবোরেটিং উইথ কলিগস টু শেয়ার বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড রিসোর্সেস, এনগেজিং ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অপরচুনিটিস রিলেটেড টু ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন। তারপর দেখো রিফ্লেক্টিং অন পার্সোনাল টিচিং প্র্যাকটিসেস অ্যান্ড গ্রোথ ইন ইমপ্লিমেন্টিং ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। তো এগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, ফার্স্টটা মডিউল। ঠিক আছে, তোমরা দেখো রেফারেন্স বুকস দেওয়া আছে, তোমরা যদি চাও তো এই বইগুলো কিন্তু কিনতে পারো। রেফারেন্স বুকস দেওয়া আছে নেম। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এই বইগুলো। ঠিক আছে, তো চলো এবার সিলেবাস রিলেটেড করে আমরা এখন টপিকগুলো মডিউল ওয়াইজ পড়ে নিই এবং পয়েন্ট আকারে করে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর অবশ্যই তোমরা নোট ডাউন করে নিতে পারো, কারণ পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসলে সেই পয়েন্টগুলো লিখে তোমরা কিন্তু কমপ্লিট করে আসতে পারবে। 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, আর 10 নম্বর তো ইন্টারনাল রয়েছে। তো 40 নম্বরের পরীক্ষা কিন্তু রিটেন এক্সাম দিতে হবে। তো সেই জন্য এই ক্লাসটি কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে বুঝতে হবে এবং তোমরা নোট ডাউন করে নিতে পারো। তো চলো প্রথমে আমরা আজকে জানবো মিনিং অফ ইনস্ট্রাকশন। নির্দেশনার অর্থ কি? ইনস্ট্রাকশন মানেও কিন্তু নির্দেশনা। ঠিক আছে, তো মিনিং অফ ইনস্ট্রাকশন, নির্দেশনার অর্থটা কি সেটা আগেই আমরা জানবো। তো নির্দেশনা বিষয়টা কি? ঠিক আছে, আমরা কি বলি, কেউ কাউকে যদি কোনো একটা কাজ করতে বলে, আদেশ করে, সেটাকে আমরা কী ভাবি? নির্দেশ, তাই তো। যেমন কি মনে ধারণা আছে যে পিতামাতারা যেভাবে তাদের সন্তানদের নির্দেশ দেন, সেটা আমরা কি মনে করি যে উপদেশ। ঠিক আছে, কিন্তু সেই উপদেশ কি নির্দেশনা দান? নির্দেশনা দান কিন্তু নয়। ঠিক আছে, তো কেউ কাউকে কিছু বললো, মানে কোনো কিছু উপদেশ দিল, সেটা কিন্তু নির্দেশনা দান নয়। কিন্তু কি নির্দেশনা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা কিন্তু থাকে। ঠিক আছে, সেই আদেশও কোনো সময় কিন্তু নির্দেশনার মতো হয়, কিন্তু সেটা সময় ভেদে। হ্যাঁ, ঠিক আছে, সময়গত পার্থক্য থেকে। তো নির্দেশনা বিষয়টি কি সেটা ভালো করে জানবো। তার আগে একটা বিষয় মনে রাখবে যে শিশুদের প্রয়োজনীয়তার জন্যই, ঠিক আছে, শিশুদের প্রয়োজনীয়তা নিরিখেই কিন্তু এই নির্দেশনা নামটি কিন্তু শিক্ষণ পদ্ধতির সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক আছে, শিশুদের উন্নতির জন্য, তাদের স্বার্থে, তাদের প্রয়োজনীয়তার জন্য কিন্তু এই ইনস্ট্রাকশন কথাটি কিন্তু শিক্ষার সাথে বা শিক্ষা পদ্ধতির সঙ্গে যুক্ত হয়েছে। এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এই সেন্টেন্সটা কিন্তু মনে রাখতে হবে যে শিশুদের প্রয়োজনীয়তার নিরিখেই, ঠিক আছে, নির্দেশনা শব্দটি শিক্ষা পদ্ধতির সঙ্গে যুক্ত হয়েছে। প্রকৃতপক্ষে যদি নির্দেশনা কি সেটা বলতে চায়, তো প্রকৃতপক্ষে নির্দেশনা হলো কি নিজের সঙ্গে নিজের কি বোঝাপড়া, নিজের সঙ্গে নিজের কি বোঝাপড়া। হ্যাঁ, নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া। আমি কিছু ধরো তোমাদের বললাম এবং তোমরা নিজে নিজে সেই কাজটা তো নিজেই করবে, কারণ সেই কথাটা বুঝে তোমরা নিজেদের যদি ভালো মনে হয় তবেই কিন্তু তোমরা করবে। তো নির্দেশনা হলো নিজের সঙ্গে নিজের বোঝাপড়া এবং নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া। ঠিক আছে, নির্দেশনা ব্যক্তিকে সেই সামর্থ্য প্রদান করে যাতে সে সমস্যাগুলিকে বুঝতে পারে এবং সেটা কি করতে পারে, তার বুদ্ধির মধ্য দিয়ে সেটা সমস্যাটার মোকাবেলা করতে পারে। ঠিক আছে, তো নির্দেশনার কাজই হলো সেই পদ্ধতিকে সহজ করে তোলা। তো তোমরা বুঝতে পারলে নির্দেশনা বিষয়টি কি? নির্দেশনা বিষয়টি হলো নিজের সঙ্গে নিজের বোঝাপড়া এবং নিজেকে কি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার একটি প্রক্রিয়া। নির্দেশনা ব্যক্তিকে কি করে? সেই সামর্থ্য প্রদান করে যে সামর্থ্য ব্যক্তিকে সমস্যা সমাধানকে বুঝতে এবং সমস্যাকে বোঝার পর সেটাকে তার বুদ্ধির মধ্য দিয়ে, বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই সমস্যা মোকাবেলা করতে নির্দেশনা কাজ করে। নির্দেশনা সেই সমস্যাটাকে কি করে? সহজ করে তোলে, সমাধানের পথ বের করে দেয়। ঠিক আছে, তো বুঝতেই পারছো নির্দেশনা বিষয়টি কি। আরেকটা বিষয় মনে রাখতে পারো যে নির্দেশনা হলো প্রত্যেক ব্যক্তিকে সাহায্য করার প্রক্রিয়া, যার মধ্য দিয়ে ব্যক্তিগত ও সামাজিক সুখ সমৃদ্ধির লক্ষ্যে ব্যক্তি তার নিজস্ব প্রচেষ্টার মধ্য দিয়ে তার অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ঘটাতে পারে। তাহলে নির্দেশনা কি তোমরা রিপিট করে কিন্তু শুনতে পারো। যদি বুঝতে না পারো রিপিট করে আবার শুনতে পারো, কারণ বারবার আমি রিপিট করছি না, কারণ পুরো সিলেবাসটা কভার করতে চাইছি আজকে। ঠিক আছে, তো চলো। আর এই নির্দেশনা বিষয়টি, এই সিলেবাস রিলেটেড আমরা বলতে গেলে এতে নির্দেশনা ধারণাটি সম্পূর্ণ দেওয়া সম্ভব হবে কী করে? কারণ নির্দেশনা এই
বিষয়টি কতগুলি একটি এককের ওপর নির্ভর করে, যেমন টিচিং অর গাইডেন্স, ঠিক আছে, সেই হিসেবে কিন্তু ইনস্ট্রাকশন বিষয়টি ব্যবহার করা হয়। যে নির্দেশনা সম্পর্কে যদি বলতে চাই, তো নির্দেশনা হলো শিক্ষাদান প্রক্রিয়ার একটি অতি আবশ্যক একটা নির্ণায়ক বিষয় আমরা বলতে পারি। বা এখানে অর্ডার বা কমান্ডকেও কিন্তু এখানে ইনস্ট্রাকশন বলা হয়েছে, ঠিক আছে। নির্দেশনা সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে সংকীর্ণ অর্থ একটা রয়েছে, একটা বর্ডার কনসেপ্ট রয়েছে, ঠিক আছে। যাই হোক, শুধুমাত্র মিনিং অফ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি সমস্ত সময় আমরা নষ্ট করি তাহলে পুরো সিলেবাসটা কমপ্লিট হবে না। তো চলো পরে কি দেখছি, ডেফিনেশন অফ ইনস্ট্রাকশন, নির্দেশনার সংজ্ঞা। ডেফিনেশন অফ ইনস্ট্রাকশন, নির্দেশনার সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে আমরা কি বলবো আমরা নির্দেশনা বিষয়ক অনুশীলনটি যদি আমরা ভালোভাবে জানতে চাই তাহলে এই সংজ্ঞাটা জানা কিন্তু অবশ্যই প্রয়োজন, তাই তো। মনোযোগ সহকারে তোমরা কান দিয়ে কিন্তু শুনবে, ঠিক আছে। তো নির্দেশনাকে কখনো কখনো প্রত্যক্ষভাবে কতগুলি গুরুত্বপূর্ণ নির্দেশের সমষ্টিকে বোঝায়, যে নির্দেশকে যথার্থরূপে অনুসরণ করার মাধ্যমে একজন ব্যক্তি প্রত্যক্ষভাবে বাস্তবিক পরিবেশ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কাজগুলি করে থাকেন, ঠিক আছে। মনে রাখবে কি তাহলে, নির্দেশনা কি কখনো কখনো প্রত্যক্ষভাবে কতগুলি গুরুত্বপূর্ণ নির্দেশের সমষ্টিকে, গুরুত্বপূর্ণ কতগুলি নির্দেশ আছে সেগুলির সমষ্টিকে বোঝায়, যে নির্দেশকে যথার্থরূপে অনুসরণ করার মাধ্যমে একজন ব্যক্তি প্রত্যক্ষভাবে বাস্তবিক পরিবেশ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কাজগুলি করে থাকেন। আবার আমরা বলতে পারি নির্দেশনা বলতে, এটা শুনবে, ঠিক আছে। সংজ্ঞা, নির্দেশনা বলতে সাধারণভাবে সেই বিশেষ ধরনের আদেশ বা নির্দেশিকাকে বোঝায় যে আদেশ বা নির্দেশিকা মূলত প্রত্যক্ষ সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ব্যবহারিক বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে উপযুক্ত কর্ম সম্পাদনে ব্যক্তিকে উপযুক্ত করে তোলে। এটা একটা সংজ্ঞা। আবার মনে রাখতে পারো, নির্দেশনা বলতে সেই বিশেষ সহায়তা দানের প্রক্রিয়াকে বোঝায়। নির্দেশনা বলতে সেই বিশেষ সহায়তা দানের প্রক্রিয়াকে বোঝায় যে সহায়তা গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি বিভিন্ন বিকল্পের মধ্য থেকে নির্দিষ্ট বিকল্পটি চয়ন করে উপযুক্ত ক্রিয়া প্রতিক্রিয়া করতে সক্ষম হয়ে থাকে, ঠিক আছে। আবারও তোমরা আরেকটা সংজ্ঞা তোমরা বলতে পারো, সাধারণভাবে সেই প্রক্রিয়াকে বোঝায়, নির্দেশনা সাধারণভাবে সেই প্রক্রিয়াকে বোঝায় যার ওপর ভিত্তি করে একজন ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশ পরিস্থিতি উপযুক্ত কর্ম সম্পাদন করার পাশাপাশি নিজের সম্পাদিত পারদর্শিতার এককগুলিকে এক বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়, ঠিক আছে। আশা করি তোমরা ইনস্ট্রাকশন বা নির্দেশনার সংজ্ঞাটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আবার তোমরা রিপিট করে শুনে যে কথাগুলো বললাম তোমরা কিন্তু সেটাকে নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। তো নির্দেশনা সকলেই কিন্তু কারো কাছ থেকে নির্দেশনা পেয়ে থাকো তোমরা, বা কাউকে তোমরা কিন্তু নির্দেশনা অবশ্যই দিয়ে থাকো, তাই কি না। তোমরা অবশ্যই যখন এই সিলেবাস রিলেটেড তোমরা পরীক্ষা যখন দেবে, এই কোর্সের এক্সাম যেদিন হবে সেদিন তোমরা নিজেকে টিচার বা ম্যাম তোমরা ভেবে, ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর সলভ করার চেষ্টা করবে, দেখবে প্রশ্নের উত্তরগুলো সলভ করতে সহজ হচ্ছে, ঠিক আছে। এবারে আমরা মূল বিষয়টাতে আসছি। তো মূল বিষয়টা কি, এই সিলেবাসের মূল বিষয় এখন আলোচনা করব মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। ডিফারেন্ট মানে বুঝতে পারছো তোমরা, বিভিন্নতা, তাই তো, ঠিক আছে, বা স্বতন্ত্রী। আর ইনস্ট্রাকশন মানে নির্দেশনা। তো স্বতন্ত্রী নির্দেশনা, ডিফারেন্সিয়েটেডকে বাংলায় বলবে স্বতন্ত্রী, আর ইনস্ট্রাকশন হচ্ছে নির্দেশনা, তাহলে স্বতন্ত্রী নির্দেশনা। স্বতন্ত্রী নির্দেশনা বলতে কি বোঝায়? স্বতন্ত্রী নির্দেশনা বলতে সাধারণভাবে সেই বিশেষ অনুশীলন প্রক্রিয়াকে বা ক্রিয়াকে বোঝায় যা প্রত্যক্ষভাবে একটি শিক্ষাতন্ত্রের অন্তর্ভুক্ত বৈচিত্র্যপূর্ণ সামর্থ্য তথা গুণাগুণ বৈশিষ্ট্য বা ব্যক্তিত্বগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রত্যেকটি শিক্ষার্থীর শিক্ষা বিষয়ক গুরুত্বকে এক নির্দিষ্ট মানদণ্ডে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়। ব্যাপারটা বুঝতে পারলে? মানে স্বতন্ত্র নির্দেশনা হলো সেই শিক্ষার একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি করা হচ্ছে, তোমরা যে ধরো সকলে স্টুডেন্ট, তোমাদের মধ্যে তো বিভিন্নতা রয়েছে, বৈচিত্র্য রয়েছে, তো সেই বৈচিত্র্য থাকা সত্ত্বেও, ঠিক আছে, সকলকে একটা নির্দিষ্ট মানদণ্ডে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। সেটাই হচ্ছে কি এই ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনের মধ্য দিয়ে। কারণ ধরো তোমরা সকলেই এখন বিএ ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমে পড়ো, এবার ফার্স্ট সেমে পড়ছো সকলেই, কিন্তু কেউ কি বেশি এগিয়ে রয়েছো, সিলেবাসটা জানো, পড়েছো, কেউ কিন্তু
মানে পড়োনি এখনও, তাহলে তোমাদের মধ্যে তো বিভিন্নতা রয়েছে। তো তাদের ধরো আমি ক্লাসটার মধ্য দিয়ে তোমাদের কি করতে চাইছি, যারা জানো তারাও জানতে পারবে, যারা জানো না তারাও কিছু জানতে পারবে, তাই তো। তো এই হচ্ছে ব্যাপার। তো স্বতন্ত্র নির্দেশনা হলো সেই নির্দেশনা যার দ্বারা কি হচ্ছে, একটা বিশেষ অনুশীলন প্রক্রিয়ার দ্বারা বা ক্রিয়ার দ্বারা, মানে ডাইরেক্ট একটা প্রচেষ্টা করা হচ্ছে, যার দ্বারা ব্যক্তিগত পার্থক্য তো রয়েছে মানে সকলের মধ্যে। তো সেই পার্থক্য থাকা সত্ত্বেও প্রত্যেকটি শিক্ষার্থী যেন কি করতে পারে, যে একই মানদণ্ডে যেন প্রতিষ্ঠিত হতে পারে, সেই চেষ্টাই করা হচ্ছে কি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনের দ্বারা। তো বুঝতে পেরেছো আশা করি। তো চলো তারপর কি রয়েছে দেখো, এটার পয়েন্ট রয়েছে, ঠিক আছে। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনের কিছু পয়েন্ট আমরা আলোচনা করব। মানে মেন বিষয়টা হচ্ছে এটা ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনটা কেন প্রয়োজন, কেন গুরুত্ব, ঠিক আছে, এর গুরুত্বটা কি রয়েছে, কেন আমরা পড়বো জানবো। তো এর জন্য এই পয়েন্টগুলো, কিন্তু যদি প্রশ্ন আসে যে স্বতন্ত্র নির্দেশনার, হ্যাঁ, এর গুরুত্ব কি, হ্যাঁ, এর বোধগম্যতা কেন, মানে এর গুরুত্বটা কতখানি, সেই গুরুত্ব সম্পর্কে লেখো, ঠিক আছে, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনে, তাহলে কিন্তু তোমরা এটা লিখতে পারো, ঠিক আছে। বৈশিষ্ট্য আসলেও লিখতে পারো, ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তো চলো প্রথম পয়েন্ট দেখো, তোমরা এই পয়েন্টগুলোকে নোট ডাউন করে নেবে, ঠিক আছে। পয়েন্টগুলোকে নোট ডাউন করবে, 1 নম্বর 2 নম্বর দিয়ে নোট ডাউন করবে, এবং আমি যেগুলো বাংলায় বলবো সেগুলো এই পয়েন্ট লিখে তার ভেতরে কিন্তু লিখতে পারো, ঠিক আছে। তো প্রথম পয়েন্ট দেখো কি লেখা আছে, অ্যাডাপ্টেশন অফ স্টুডেন্ট নিডস, ঠিক আছে। এটা মানে কি, যে শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে কি করা, চিহ্নিত করা, তাই তো। তাহলে শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে কি চিহ্নিত করা বা অঙ্কিতকরণ। তো এই পয়েন্টের ভিতরে আমরা কী লিখতে পারি, যে অ্যাডাপ্টেশন অফ স্টুডেন্ট নিডস, এই পয়েন্টের ভিতরে আমরা লিখতে পারি যে বৈচিত্র্যপূর্ণ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের, বৈচিত্র্যপূর্ণ কেন, কারণ শিক্ষার্থী তো বিভিন্ন রকমের, তো বৈচিত্র্যপূর্ণ চাহিদা সম্পন্ন, সকলের চাহিদাও আলাদা, যেহেতু বৈচিত্র্য রয়েছে সেহেতু চাহিদা তো আলাদা রয়েছে। তো সেই বৈচিত্র্যপূর্ণ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চাহিদাগুলিকে যথাযথভাবে পূরণ করার জন্য, হ্যাঁ, শিক্ষার্থীদেরকে কি করতে হবে, পরিবর্তিত পরিবেশ পরিস্থিতিতে উপযুক্ত করে তোলার জন্য তাদের কি করতে হবে, যথাযথভাবে প্রস্তুত করে তোলা, এবং এর জন্য কি দরকার, তাদের প্রয়োজন, তাদের চাহিদাকে জানা। এটুকু লিখলে কিন্তু এই পয়েন্টে হয়ে গেল। পরবর্তী পয়েন্ট দেখো, কন্টেন্ট ভ্যারিয়েশন। কন্টেন্ট ভ্যারিয়েশন বলতে কি, কন্টেন্ট ভ্যারিয়েশন হলো আর কিছুই নয়, সবথেকে সহজ বিষয়। তো কন্টেন্ট ভ্যারিয়েশন এই পয়েন্টে তোমরা লিখতে পারো যে স্বতন্ত্র নির্দেশনা হলো এমন একটি গুরুত্বপূর্ণ আধুনিক শিক্ষণ মানে কি, টিচিং লার্নিং কৌশল, মানে টেকনিক, ঠিক আছে। তো শিক্ষণ কৌশল যেখানে শিক্ষক মহাশয়কে বৈচিত্র্যপূর্ণ শিক্ষণযোগ্য উপকরণের ব্যবহারের জন্য প্রস্তুত করে তোলা হয়, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের যে শিক্ষাদান কৌশল রয়েছে সেগুলোকে কী করতে হবে, অবলম্বন করতে হবে, ঠিক আছে। কন্টেন্ট মানে কি, ধরো এই যে কন্টেন্টগুলো রয়েছে, তোমাদের কি এখনও কী করছে, যে ক্লাস না করিয়ে আমি মোবাইলের মাধ্যমে শেখাচ্ছি, হ্যাঁ, বা ধরো সেটাকে একটা আমি চার্ট আকারে লিখে নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি, ঠিক আছে। তাহলে কি কন্টেন্টগুলোর কি আমরা কি ভ্যারিয়েশন করছি, বিভিন্নভাবে উপস্থাপন করছি, সেটা কিন্তু ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো কি রয়েছে, ফ্লেক্সিবল লার্নিং প্যাথ। ফ্লেক্সিবল লার্নিং প্যাথ মানে কি, নমনীয় শিখন পন্থা। লার্নিং প্যাথ মানে পথ আর কি, ঠিক আছে। ফ্লেক্সিবল মানে কি, নমনীয়। তো স্বতন্ত্র নির্দেশনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে পারো যে ফ্লেক্সিবল লার্নিং প্যাথ, হ্যাঁ, এর দ্বারা কি, যে মানে শিক্ষার্থীরা কি শিখবে, শিক্ষার্থীরা যখন শিখবে তাদের পথটা যেন কি হয়, সরল সম্পূর্ণ হয়, একটা উদ্দেশ্য যেন তারা পূরণ করতে পারে তেমন হয়, ঠিক আছে। প্রত্যেকটি শিক্ষার্থী যেন প্রত্যেকের থেকে আলাদা হয়, আলাদা যেহেতু হয়, তো সেক্ষেত্রে প্রত্যেককে কী করতে হবে, নির্দেশনা প্রদানের কৌশলগত পার্থক্য, হ্যাঁ, তারপরে স্বতন্ত্রতা বর্তমান থাকা কিন্তু প্রয়োজন, ঠিক আছে। তাহলে স্বতন্ত্র নির্দেশনা কিন্তু এই বিষয়কে কিন্তু কি করে, বিষয়টিকে প্রত্যক্ষভাবে কিন্তু মান্যতা প্রদান করে থাকে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা স্টুডেন্টই আলাদা, তো প্রত্যেকটা স্টুডেন্ট যেহেতু আলাদা, তো তাদের পথও কিন্তু আলাদা হবে, তো সেক্ষেত্রে পথ কী করতে হবে, ওই সেইভাবে ইনস্ট্রাকশন দিতে হবে, সেই পথে তাকে যেন সে সঠিকভাবে পৌঁছতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই পয়েন্টটা লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো পরের পয়েন্ট কি, ডিফারেন্সিয়েটেড প্রসেস। ডিফারেন্সিয়েটেড প্রসেস কি, স্বতন্ত্র নির্দেশনার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি, তো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড প্রসেস মানে স্বতন্ত্র নির্দেশনা দানের প্রক্রিয়াটি এক বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্যকে প্রতিফলন করে, যার মধ্য দিয়ে কী করতে পারে, নিজস্ব পরিচিত প্রতিষ্ঠিত করতে সে সক্ষম হতে পারে। ধরো
তোমাদের মধ্যে সকলের মধ্যে তো বললাম প্রথমে যে বৈচিত্র্য রয়েছে। তো তোমরা কি করলে, বিভিন্ন প্রক্রিয়া, একই প্রক্রিয়ার মধ্য দিয়ে তো কেউ এগোবে না। তো ডিফারেন্সিয়েটের মানে ইনস্ট্রাকশনের মধ্যে কী হবে, ডিফারেন্সিয়েটের প্রসেস আলাদা রকম মানে প্রক্রিয়া তো উল্লেখ করা হবে। তো সেজন্য বলতে পারি যে ডিফারেন্সিয়েটের প্রসেস মানে কী বলবো, ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে বিভিন্ন রকমের প্রক্রিয়ার ব্যবহারের কথা এখানে বলা হয়ে থাকে, তাই তো। তারপর দেখো কী রয়েছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট ফর শেখার জন্য মূল্যায়ন, ঠিক আছে। তো শেখার জন্য মূল্যায়ন, তো এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে পারি, কারণ প্রতিনিয়ত শিক্ষার্থীদের যখন শিক্ষণ বিষয়ক গতি প্রকৃতি, নির্দেশনা আদান প্রদানের বিভিন্ন ধরন বা মর্যাদা সম্পর্কে যখন গঠনমূলক একটা সিদ্ধান্ত গ্রহণ উপযোগী পরিবেশ পরিস্থিতি রচনা করার ক্ষেত্রে, সেটা পরিমাপের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ঠিক আছে। কারণ অ্যাসেসমেন্ট যখন লার্নিং অ্যাসেসমেন্ট করা হবে তার দ্বারা কিন্তু বোঝা যাবে, তাই কি না, যে কার কতটুকু কেমন ধরনের কি মানে ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন প্রয়োজন, ঠিক আছে। তারপর দেখো রেসপেক্ট ফর ডাইভার্সিটি, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, এটাও কিন্তু অন্যতম একটি বৈশিষ্ট্য। কারণ এখানে শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ যেমন চাহিদা রয়েছে, সেই চাহিদাকে প্রত্যক্ষভাবে কি সচেতনপূর্ণভাবে বৈচিত্র্যের প্রতি একটি গঠনমূলক মনোভাব প্রকাশ করা হয়। বিভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীরা যখন শিক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, বিভিন্ন আর্থসামাজিক অবস্থা থেকে আসা শিক্ষার্থীরা যখন শিক্ষণ ক্রিয়াতে অংশগ্রহণ করে ও বৈচিত্র্যপূর্ণ সামর্থ্যযুক্ত শিক্ষার্থীরা যখন অংশগ্রহণ করে, তখন বৈচিত্র্যপূর্ণ শিক্ষণশৈলী অনুকরণ করতে পারে এমন শিক্ষার্থীরা শিক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করার মাধ্যমে যখন শিক্ষণ ক্রিয়ার উদ্দেশ্যগুলিকে যথাযথভাবে পূরণ করার চেষ্টা করে, এমন অবস্থায় সেই বৈচিত্র্যপূর্ণ দিকগুলিকে যথাযথভাবে মর্যাদা প্রদান করা কিংবা গুরুত্ব প্রদান করার মধ্যে দিয়ে শিক্ষণ কিংবা নির্দেশনা দানের কাজটিকে পরিচালনা করার বিষয়টি হচ্ছে স্বতন্ত্র নির্দেশনার প্রক্রিয়ার একটি প্রধান বিষয়। তো আমরা রেসপেক্ট ফর ডাইভার্সিটি কিন্তু আমরা এটা কি ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন মানে স্বতন্ত্র নির্দেশনা কিন্তু অবশ্যই রেসপেক্ট করে ডাইভার্সিটিকে, কারণ ওর কাজই তো তাই না, যে মানে সকলের মধ্যে তো ডিফারেন্সিয়েট রয়েছে, ডাইভার্সিটি রয়েছে, তো সেটাকে কি রেসপেক্ট করা, সেই অনুযায়ী পথ অবলোকন করা। তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর দেখো ইনক্লুশন, ঠিক আছে। ইনক্লুশন কি, তো ইনক্লুশন মানে হচ্ছে অন্তর্ভুক্তি করা। তো স্বতন্ত্র নির্দেশনার মধ্য দিয়ে বিভিন্ন সংস্কৃতি থেকে আসা শিক্ষার্থী, বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থীকে কী করা হয়, এক জায়গায় এক আয়ত্তে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, কার দ্বারা, ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনের দ্বারা। তো ইনক্লুশন একটি মানে অতি গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়, কারণ স্বতন্ত্র নির্দেশনা প্রক্রিয়াটি একটি সম্পূর্ণভাবে অন্তর্ভুক্তিমূলক একটি অনুশীলন প্রক্রিয়া, যেখানে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে তাদেরও কিন্তু শিক্ষণ সংক্রান্ত উদ্দেশ্যগুলিকে যথার্থভাবে পূরণ করার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। তারপর দেখো স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ। তো অবশ্যই ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন বা স্বতন্ত্র নির্দেশনা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ। তো অবশ্যই ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন হবে স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচকে কী করবে, গ্রহণ করবে, ঠিক আছে। তো স্বতন্ত্র নির্দেশনা আরেকটি মূল বিচার্য আমরা বলতে পারি যে ছাত্র কেন্দ্রিক পদক্ষেপ মানে স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ, এটাকে গ্রহণ করা। তো এটি কেন গ্রহণ করবে, কারণ অবশ্যই যেহেতু ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন মানে কি, শিক্ষার্থী বৈচিত্র্যপূর্ণ যেমন রয়েছে ঠিক তেমনই তাকে কি করতে হবে, তাদের বিভিন্ন রকমই তাদের নির্দেশ দিতে হবে। তো এর জন্য কি অবশ্যই শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ কৌশলকে আয়ত্ত করতে হবে, গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরাই তো মেন বিষয়, মূল আলোচ্য বিষয়। তো শিক্ষার্থীদের বৈচিত্র্যের কথা মাথায় রেখে কিন্তু কি করতে হবে, শিক্ষণ কার্যাবলীকে কিন্তু গ্রহণ করতে হবে। যাই হোক, এই পয়েন্টগুলি হচ্ছে ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনের, ঠিক আছে, বৈশিষ্ট্য আসলেও দেখতে পারো বা গুরুত্ব আসলে কিন্তু দিতে পারো আর কি, ঠিক আছে। তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পয়েন্টগুলো তোমরা মুখস্থ করবে, অবশ্যই কিন্তু পয়েন্ট লিখে চলে আসবে না যে এই পয়েন্টগুলো লিখে দিলাম আর নাম্বার দিবে, তা না। তো এই পয়েন্টগুলোর সাথে সাথে যে কিছু আমি বললাম বিষয়গুলো, তো তোমরা নিজের মনে করে এগুলো লিখে নেবে। তোমরা এগুলো তো বাংলা করতে পারলেই কিন্তু ভিতরে পয়েন্টগুলো প্রায় হয়ে যাবে, তো সেগুলোকেই লিখে দেবে ঘুরিয়ে আর কি,
ঠিক আছে, তো পয়েন্টগুলো অবশ্যই মুখস্থ করবে। পয়েন্টগুলো লিখেলে কিন্তু ফাঁকা দিয়ে আসবে না, পয়েন্ট লিখে ফাঁকা দিয়ে আসলে কিন্তু সেখানে নাম্বার কিন্তু দেবে না। তো পয়েন্ট লিখে তার ভিতরে কিছু তো লিখতে হবে, ঠিক আছে, তো রিলেট করে লিখতে হবে, ঠিক আছে। আমি যেগুলো বললাম সেগুলো একটু বারবার করে শুনবে, কারণ নতুন পেপার নতুন বিষয়, ঠিক আছে, কয়েকবার ভালো করে শুনলে, মনোযোগ সহকারে শুনলে, এবং নিজেরা যখন তোমাদের অবশ্যই বুদ্ধি যথেষ্ট পরিমাণে রয়েছে, তো সেটাকে খাটাও, তাহলে দেখবে থিঙ্কিং করতে পারছো। এবং আমি কিছু বললাম সেগুলোকে রিলেট করে তোমরা কনসেপ্ট তৈরি করো, আর এগুলো পয়েন্টগুলো মুখস্থ করবে, এবং এর পাশাপাশি ভিতরে কিছু কিছু বিষয়গুলো লিখবে। তো চলো পরে কি রয়েছে, লে আউট অফ ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন, ঠিক আছে, ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনের লে আউট। তো লে আউট বিষয়টা কি, লে আউট বিষয়টা হচ্ছে কি বিন্যাস। তো লে আউট অফ ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন মানে স্বতন্ত্রী নির্দেশনার বিন্যাস, স্বতন্ত্রী নির্দেশনার কি বিন্যাস, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো মনে রাখবে, লে আউট অফ ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনের পয়েন্টগুলো কী কী রয়েছে এখানে, অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্ট রেডিনেস অ্যান্ড লার্নিং প্রোফাইল 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে, অবশ্যই কিন্তু পয়েন্টগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্ট রেডিনেস অ্যান্ড লার্নিং প্রোফাইল, তাহলে প্রথমে এটার মানেটা কি, যে শিক্ষার্থী যে প্রস্তুতি করছে, হ্যাঁ, তাদের শেখার একটা কি মানে তারা শিখছে, তো সেটার প্রোফাইল মূল্যায়ন করা, ঠিক আছে। তো প্রথমেই যখন ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনে লেআউট তৈরি করা হবে, তো প্রথমে আমাদের কী করতে হবে, মূল্যায়ন করতে হবে শিক্ষার্থীদের প্রস্তুতি এবং তাদের শিক্ষার প্রোফাইলটাকে মূল্যায়ন করা। তারপরে কি করতে হবে, গ্রুপিং স্ট্র্যাটেজি মানে দল নির্ণায়ক কর্মকৌশল তৈরি করতে হবে, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তারপরে ফ্লেক্সিবল কন্টেন্ট, তারপরে টায়ার্ড অ্যাসাইনমেন্ট, তারপর সাপোর্ট অ্যান্ড এক্সটেনশন অ্যাক্টিভিটিস, তারপরে অনগোয়িং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, অনগোয়িং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করতে হবে। ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং প্ল্যান্স, টিচার অ্যাজ ফ্যাসিলেটর, তারপরে কি রেগুলার রিফ্লেকশন অ্যান্ড অ্যাডাপশন, তারপরে কি প্রমোট এ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট। তো এই পয়েন্টগুলো লিখে এই পয়েন্টকে পয়েন্টকে বাংলা মানে করে কিন্তু তোমরা ভিতরে পয়েন্টগুলো লিখবে, ঠিক আছে, মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবে। টিচার অ্যাজ এ ফ্যাসিলিটেটর মানে কি, টিচার কী হবে, সহায়ক হবেন, তিনি তার দায়িত্বগুলো ঠিকমতো পালন করবেন, এই বিষয়গুলো লিখে। তারপরে অনগোয়িং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, মানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বিষয়টা কি সেটা একটু জানা প্রয়োজন। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে, ধরো ক্লাসে শিক্ষক শিক্ষার্থী উভয় তো বর্তমান থাকে, তো সেই সময় মানে ক্লাস চলাকালীন শিক্ষার্থী প্রশ্ন করলেন এবং শিক্ষককে উত্তর দিলেন, মানে দিল, ঠিক আছে। তো এবার কি কন্টিনিউয়াস প্রসেস চললো, তো ক্লাসে ডাইরেক্ট শিক্ষক মহাশয় কিছু কোশ্চেন করে সে বুঝতে পারেন যে কারা পারছে, ঠিক আছে, কারা পারছে না সেগুলো কিন্তু তারা বুঝতে পারে, এবং মানে এটা ডাইরেক্ট অ্যাসেসমেন্ট করা হয়, যেটা ফর্মেটিভ, ঠিক আছে। তো যেটা ক্লাসরুমে হয়, ঠিক আছে, ক্লাসরুম যেটা ডাইরেক্ট কমিউনিকেশন যেটা হয় সেটা কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, প্রশ্ন উত্তর যেগুলো হয়, ঠিক আছে। তারপরে কি রেগুলার রিফ্লেকশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, ঠিক আছে, এগুলো কি জাস্ট বাংলা করে এগুলো কিন্তু করে নিতে পারো, ঠিক আছে। ফ্লেক্সিবল কন্টেন্ট মানে কি, নমনীয় শিক্ষণ যোগ্য উপকরণ বলা হলো, তাই তো, মানে পাঠ্যসূচির যে অন্তর্ভুক্তি বিষয়গুলো আছে সেগুলো কি সঠিকভাবে বিন্যাস করতে হবে কন্টেন্টগুলোকে। টায়ার্ড মানে অ্যাসাইনমেন্ট মানে স্তরভিত্তিক কর্মসূচি, ঠিক আছে, স্তরভিত্তিক। টায়ার্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে স্তরভিত্তিক কর্মসূচি বলতে কি, এখানে কি করতে হবে, সাধারণভাবে সেই সম্পর্কিত কর্মসূচি যে রয়েছে যেগুলো প্রজেক্টকে মানে প্রজেক্ট দেওয়া, ঠিক আছে, মানে উদ্দেশ্য মানে পূরণ করার জন্য। ধরো তোমাদের শিক্ষক কি করলেন, তোমাদের প্রজেক্ট দিয়ে দিলেন, ঠিক আছে, মানে তোমাদের হচ্ছে কোনো একটা সাধারণ বিষয় পরিপ্রেক্ষিতে কোনো একটা কর্মসূচির আয়োজন করা হবে, এমন বিষয় নিয়ে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট করতে বললেন, ঠিক আছে। তো সেটা টায়ার্ড অ্যাসাইনমেন্ট। তারপরে সাপোর্ট অ্যান্ড এক্সটেনশন অ্যাক্টিভিটিস মানে সাপোর্ট অ্যান্ড এক্সটেনশন যে অ্যাক্টিভিটিস এই বিষয়টা বলতে চাই, তাহলে এটা হবে যে শিক্ষণমূলক যখন কর্ম সম্পাদন করতে হয়, সেই সম্পাদন করতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে সকল প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই প্রয়োজনীয়তা পূরণ করতে গিয়ে যদি কোনো প্রকারের বাধা আসে, বাধার সম্মুখীন তারা হয়, এবং সেই অবস্থায় সেই জটিল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তারা যদি কোনো প্রকারের অতিরিক্ত সহযোগিতা গ্রহণের বিষয়টি গুরুত্ব প্রদান করে, তখন তাকে বলা হবে মানে যে সাপোর্ট অ্যান্ড এক্সটেনশন অ্যাক্টিভিটিস, ঠিক আছে, তারা যেগুলো পদ অবলম্বন করবেন। তারপরে কি রয়েছে, অনগোয়িং ফর্মেটিভিতে বললাম। তারপর দেখো ইন্ডিভিজুয়াল লার্নিং প্ল্যান্স, ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং প্ল্যান্স,
এটা কখন হবে? এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং প্ল্যানস, মানে হচ্ছে ব্যক্তিগত শেখার একটা মানে পরিকল্পনা। প্ল্যান মানে তো পরিকল্পনা। তো ব্যক্তিতান্ত্রিক শিক্ষণ পরিকল্পনা হিসেবে স্বতন্ত্র নির্দেশনা কৌশলের একটি বিশেষ পরিচিতি বা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, কারণ শিক্ষার্থীদের শিক্ষণ বিষয়ক প্রয়োজনীয়তার জায়গাগুলি পূরণ করার সময় শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ একক বা বৈচিত্র্যগুলিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে ব্যক্তিগতভাবে নিজেদের শিক্ষা লাভ করার সুযোগ লাভ করে, ব্যক্তিগতভাবে শিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করার মাধ্যমে নিজেদের শিক্ষণ বিষয়ক প্রগতির যে ধারাবাহিকতা রয়েছে সেটা নিয়ন্ত্রণ করতে পারে, সেটার দিকে গুরুত্ব দেয়। ঠিক আছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং প্ল্যানস। তারপরে টিচার অ্যাজ এ ফ্যাসিলিটেটর। টিচার অ্যাজ এ ফ্যাসিলিটেটর কী হিসেবে বলো? এটা তোমরা নিজেরাই পারবে। তারপর দেখো রেগুলার রিফ্লেকশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। রেগুলার রিফ্লেকশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, তাই তো, নিয়মিত প্রতিফলন এবং সামর্থ্য। তো স্বতন্ত্র নির্দেশনার কৌশলে শিক্ষণ কর্মসূচি বা কর্মকৌশলগুলি যথাযথভাবে উপযুক্ত ফল সৃষ্টি করছে কিনা সেই সম্পর্কে পর্যবেক্ষণ করার জন্য কিন্তু একটা রেগুলার রিফ্লেকশন আর অ্যাডাপ্টেশনে কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষক মহাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপর প্রমোট এ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট, মানে ইতিবাচক শিক্ষণ পরিবেশ রচনা। তো ইতিবাচক শিক্ষণ পরিবেশ যদি রচনা করার দরকার হয় তাহলে স্বতন্ত্র নির্দেশনার কৌশলটির একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে বা মূল বিচার্য বিষয়। তো শ্রেণীকক্ষের গঠনমূলক সংস্কৃতি বা সাংস্কৃতিক দিকটিকে যখন যথার্থরূপে বিস্তৃত করার জন্য এক বিশেষ ধরনের পরিবেশ রচনার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়। একটি শ্রেণীকক্ষে বৈচিত্র্যপূর্ণ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন এবং সেই শিক্ষার্থীদেরকে যাতে যথাযথভাবে শিক্ষণে অনেক বেশি উৎসাহিত করা যায়, তাদের মধ্যেও যাতে বিভিন্নতা সম্পর্কিত একটি গঠনমূলক মনোভাব গড়ে তোলা যায়, এর জন্য কিন্তু কি পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট কিন্তু গড়ে তোলা দরকার। ঠিক আছে, পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট কিন্তু দরকার। তোমরা কিন্তু পয়েন্টগুলো ঝরঝর করে মুখস্থ করবে এবং পয়েন্টগুলো বাংলা মানে করলে কিন্তু সেটা বানিয়ে লিখতে পারবে। পয়েন্টগুলো জাস্ট বাংলা মানে করো এবং বানিয়ে সেটা লেখো, আর পয়েন্টগুলোকে ভালো করে ঠিক করে কিন্তু লিখবে। লেআউট অফ ডিফারেন্সিয়েটিভ ইনস্ট্রাকশন যদি দেয় তাহলে কিন্তু এই উত্তরটা হবে। ঠিক আছে, লেআউট অফ ডিফারেন্সিয়েটিভ ইনস্ট্রাকশন। পরবর্তী দেখো স্ট্র্যাটেজি যদি আসে পরীক্ষায়, স্ট্র্যাটেজিস অফ ডিফারেন্সিয়েটিভ ইনস্ট্রাকশন। স্ট্র্যাটেজি আসে যদি পরীক্ষা এক্সামে যদি আসে স্ট্র্যাটেজিস অফ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। স্ট্র্যাটেজি মানে কি? কর্মকৌশল। স্ট্র্যাটেজি মানে কি? স্ট্র্যাটেজিস মানে হচ্ছে কর্মকৌশল। অফ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন মানে হচ্ছে স্বতন্ত্র নির্দেশনা। তাহলে স্বতন্ত্র নির্দেশনার কর্মকৌশল যদি পরীক্ষায় আসে বা স্ট্র্যাটেজি অফ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন যদি তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তোমাদের বাংলা ইংলিশে দুটোতেই পরীক্ষা হবে। তো যখন বাংলাটা বুঝতে পারবে তখন ইংলিশ ওয়ার্ডগুলো দেখে নেবে, হ্যাঁ, যখন ইংলিশ বুঝতে পারছো না তখন বাংলাগুলো দেখে নেবে। এইভাবে কিন্তু তোমরা পরীক্ষা কমপ্লিট করে আসবে। তো স্ট্র্যাটেজিস অফ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন মানে স্বতন্ত্র নির্দেশনার কর্মকৌশল। এই পয়েন্টগুলো মুখস্থ করে নেবে এই প্রশ্নটা আসলে। ঠিক আছে, যদি স্বতন্ত্র নির্দেশনা কর্মকৌশল সমূহ এক্সামে আসে তাহলে এই পয়েন্টগুলো মুখস্থ করে নেবে এবং তোমরা লিখবে। জাস্ট পয়েন্টগুলোকে বাংলা মানে করবে, সেটা বানিয়ে লিখবে। তো ফ্লেক্সিবল গ্রুপিং মানে কি? নমনীয় গোষ্ঠীকরণ। মানে নমনীয় গোষ্ঠী বলতে কি? গ্রুপ তৈরি করা। ঠিক আছে, তারপর দেখো টায়ার্ড অ্যাসাইনমেন্টস, তারপরে চয়েস বোর্ডস, লার্নিং কন্ট্রাক্টস, ভ্যারিয়েড অ্যাসেসমেন্ট, ফ্লেক্সিবল টাইমলাইন্স, টেকনোলজি ইন্টিগ্রেশন, ইন্টারেস্ট বেসড লার্নিং, পির টিউটরিং অ্যান্ড কোলাবোরেটিং লার্নিং। ঠিক আছে, পুরোপুরি সব বিষয়গুলো যদি আমি ডিসকাশন করতে চাই তো মিনিমাম অনেকগুলো ক্লাস নিতে হবে, তো এখন সময় অনেক কম। ঠিক আছে, আমি এই পয়েন্টগুলো আকারে তোমাদের বলছি, তোমরা বাংলা করে নিজেরা একটু বানিয়ে যদি করে নিতে পারো করে নিলে, যদি খুবই অসুবিধা হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এবং আমি পরবর্তী তাহলে চেষ্টা করব মানে পুরো একটা বিষয় এক একটা মানে টপিক নিয়ে আলোচনা করার। কিন্তু এখন সময় অনেক কম, তোমাদের পরীক্ষা প্রায় চলে এসছে। ঠিক আছে, তো চলো কি আছে ফ্লেক্সিবল গ্রুপিংটা কি বললাম? নমনীয় গোষ্ঠীকরণ, তাই তো। তো যে সকল গুরুত্বপূর্ণ কর্মকৌশলগুলি প্রত্যক্ষভাবে স্বতন্ত্র নির্দেশনামূলক ক্রিয়াতে যথাযথভাবে অনুসরণ করা হয় সেটা হচ্ছে কি? নমনীয় দল নির্মাণ করা। ঠিক আছে, শিক্ষার্থীদের কি করতে হবে? নমনীয় দল নির্মাণ করার অর্থ হচ্ছে কি? শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা, সামর্থ্যের উপর ভিত্তি করে ছোট ছোট দলে বিভাজিত করতে হবে। তাহলে শিক্ষার্থীদের কি করতে হবে? তাদের গুরুত্ব, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা, সামর্থ্য বুঝে ছোট ছোট দলে তাদের কি করতে হবে? ভাগ করে দিতে হবে। সেটা হচ্ছে নমনীয় গোষ্ঠীকরণ। তারপর টায়ার্ড অ্যাসাইনমেন্ট। টায়ার্ড অ্যাসাইনমেন্টে কি? যখন ধরো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়,
কারণ এখানে কি করা হয়, এখানে সাধারণ কোনো একটা বিষয় সম্পর্কে তাদের বোধগম্যতা তৈরি করা বা সেই সম্পর্কিত তাদের শিক্ষণ উদ্দেশ্যকে পূরণ করার চেষ্টা করা হয়। ঠিক আছে, ঠিক একই রকমভাবে সাধারণ বিষয়ে অনুশীলনের পর বিশেষ বিষয়ের অনুশীলনের প্রতি শিক্ষার্থীদেরকে উপযুক্ত করে তোলার চেষ্টা করা হয় এবং সেই সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা সরবরাহ করার চেষ্টা করা হয় এখানে। ঠিক আছে, এর জন্য তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। যাই হোক, তারপরে দেখো চয়েস বোর্ডস মানে কি, শিক্ষার্থীদের পছন্দের জায়গাগুলিকে গুরুত্ব প্রদান করা হয় এখানে। ঠিক আছে, তো শিক্ষার্থীদের কোন বিষয়টা পছন্দ কোন বিষয়টা পছন্দ নয় সেটা কিন্তু এখানে দেখা হয় এবং সেই অনুসারে কিন্তু তাদের সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়। ঠিক আছে, তো স্ট্র্যাটেজি মানে তোমার ধরো তোমাদের মধ্যে সকলে তো সব বিষয়ে পছন্দ নয়, তো কারো কারো আছে এই টপিকটা ভালো লাগে, তো সেই বিষয়ে তাদের কি সেইভাবে সেই বিষয়টার প্রতি তাদের ইনস্ট্রাকশন দেওয়া, সেটা হচ্ছে ডিভার্সিটি ইনস্ট্রাকশনের একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, মানে চয়েস দেখে, শিক্ষার্থীদের চয়েস দেখে যে কার কোন বিষয়ে চয়েস রয়েছে, পছন্দ কার কোথায়। ঠিক আছে, তো লার্নিং কনস্ট্রাক্ট, ঠিক আছে, মানে কি শেখার চুক্তি। কখনো কখনো শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয়তার জায়গাগুলিকে কিন্তু গুরুত্ব সহকারে পূরণ করার জন্য বিভিন্ন ধরনের একটা শিখন সম্পর্কিত চুক্তি করতে চায় বা করতে পারে। তো অন্যভাবে বলা যায় যে শিক্ষক মহাশয় যখন শিক্ষার্থীদের সাথে একটি বিষয় সম্পর্কিত বা উদ্দেশ্য নির্ভর চুক্তি করতে পারেন, সে চুক্তির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সেই চুক্তিভিত্তিক কর্মসম্পাদন করার মাধ্যমে নিজেদের শিক্ষণ সম্পর্কিত প্রয়োজনীয়তা আবশ্যিকতার যখন জায়গাগুলিকে পূরণ করতে সক্ষম হবেন সেই বিষয়গুলো। ঠিক আছে, তারপর দেখো ভ্যারিয়েড অ্যাসেসমেন্ট। ঠিক আছে, ভ্যারিয়েড অ্যাসেসমেন্ট বিষয়টা কি, বিভিন্ন মূল্যায়ন। তো স্বতন্ত্র নির্দেশনার যে সকল গুরুত্বপূর্ণ পরিমাপযোগ্য কৌশলগুলি রয়েছে তার মধ্যে যে বিভিন্ন মূল্যায়ন, এটাও একটু বা একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। তো এখানে কী করা হচ্ছে, প্রথাগত গতানুগতিক শিক্ষণের প্রগতিকে পরিমাপ করার জন্য যে সকল পরিমাপক কৌশলে শিক্ষার্থীদের উপযুক্ত করে তুলতে হয় সেই সকল কৌশলের পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক কর্মসূচিতে অংশগ্রহণ করার বিষয়টি সম্পর্কেও সুযোগ সরবরাহ করার বিষয়টি মূলত স্বতন্ত্র নির্দেশমূলক কৌশলে বিশেষ রূপে লক্ষ্য করা কিন্তু যায়। তো শিক্ষার্থীরা তাদের নিজেদের সামর্থ্যকে বোধগম্যতাকে যথাযথভাবে তুলে ধরার কিন্তু সুযোগ পায় এখানে। ঠিক আছে, বিভিন্ন রকমের যখন অ্যাসেসমেন্ট করা হচ্ছে তো শিক্ষার্থীরা কোন বিষয়ে এগিয়ে আছে তখন কিন্তু বোঝা যায়। তারপর দেখো ফ্লেক্সিবল টাইম লাইন্স, ঠিক আছে, নমনীয় সময়সীমা। তো স্বতন্ত্র নির্দেশনামূলক কর্মসূচিতে প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদেরকে যে সকল কর্ম সম্পাদন করতে দেওয়া হয় সেক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ ছোটো ছোটো দলে তাদেরকে বিভক্ত করে বিভিন্ন কর্ম সম্পাদনের জন্য উৎসাহিত তথা প্রেরিত করা হয়। সেই সকল কর্ম সম্পাদনের ক্ষেত্রে তারা কতটা দক্ষতার পরিচয় দিয়েছে কিংবা তাদের মধ্যে কতটা পারদর্শিতা নিশ্চিত করার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কিত দিশা প্রদানের জন্য বা সম্পর্কিত বোধগম্যতা তৈরি করার জন্য কিন্তু এই পরিমাপটা কিন্তু করা হয় যে নমনীয় সময়সীমা। ঠিক আছে, ধরো একটা সময় নির্ধারণ করে দেওয়া হলো, তো সেই সময়ের মধ্যে কারা কেমন পাচ্ছে সেটা দেখা হলো আর কি। ঠিক আছে, এবং সেই হিসেবে যে যেমনটা পাচ্ছে যাদের বেশি সময় লাগছে তাদের একটু আলাদা রকম ইনস্ট্রাকশন দেওয়া হবে এবং যারা তাড়াতাড়ি পাচ্ছে তাদের আলাদা রকম ইনস্ট্রাকশন, তোমরা এগিয়ে যাচ্ছ, তোমরা এই পথে চলো। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি। পয়েন্টগুলো জাস্ট মনে রাখবে, পয়েন্টগুলোকে বাংলায় ভাববে, তাহলে দেখবে তোমরা লিখতে পারছো। টেকনোলজি ইন্টিগ্রেশন কেন? কারণ ধরো এখন বর্তমান যুগ কি, টেকনোলজির যুগ তো এখন, তাই কি না? তো এখন বর্তমান সময় টেকনোলজির যুগ, তো সেক্ষেত্রে কি টেকনোলজি ইন্টিগ্রেশন কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই কি না? টেকনোলজিকে বা প্রযুক্তিকে সম্মিলিত করা। তো অবশ্যই ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যে সকল কর্মকৌশলী রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিক রয়েছে কি, প্রযুক্তিকে সম্মিলিত করা। তো সেক্ষেত্রে যে বিষয়টাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, বিভিন্ন শিক্ষণ বিষয় রয়েছে যেখানে কিন্তু তোমাদের টেকনোলজিকে অ্যাড করতে হচ্ছে। তো বিভিন্ন ডিজিটাল সম্পদের মধ্যে যেমন শিক্ষামূলক অ্যাপ্লিকেশনে ব্যবহার, বিভিন্ন শিক্ষামূলক অনলাইন অনুশীলনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ সরবরাহ করা প্রভৃতি বিষয়গুলিকে যথাযথভাবে মান্যতা প্রদান করা সম্ভব। তো শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের শিক্ষণ শৈলী অনুসরণ করার পাশাপাশি শিক্ষার্থীদের কি প্রয়োজনীয়তা নিরিখে বৈচিত্র্যপূর্ণ ডিজিটাল টুল কিন্তু ব্যবহার করতে বলতে পারেন। ঠিক আছে, তোমার হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো এখন বর্তমান সময়ে সব জায়গাতেই কিন্তু টেকনোলজি ইন্টিগ্রেশন হয়ে গেছে, যুক্ত হচ্ছে, তাই কি না? তারপর দেখো ইন্টারেস্ট বেসড লার্নিং। তো অবশ্যই একটা কৌশল ডিভার্সিটি ইনস্ট্রাকশনে একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি কি, ইন্টারেস্ট বেসড লার্নিং। তো শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী কিন্তু অবশ্যই শেখন দেওয়া, সেটা একটা কৌশল, তাই কি না? কারণ যে সংখ্যক শিক্ষার্থীর যে বিষয়টাতে ইন্টারেস্ট রয়েছে তাদের সেই ইন্টারেস্ট বেসড যদি তাদের লার্নিং দেওয়া হয় তাহলে কি তারা এগিয়ে যাবে, তাই কি না? তারা পিছিয়ে যাবে না। এবং যাদের দেখা গেলো কোনো স্টুডেন্টের ওই বিষয়টা ইন্টারেস্টই নেই, তাদের জোর করে পড়ানো হচ্ছে, তাহলে কিন্তু কী হবে, সেক্ষেত্রে তারা কিন্তু সেটা শিখবে না এবং তারা কি
উন্নতি তো তাদের হচ্ছেই না, অবনতি হচ্ছে, তাই তো। ইন্টারেস্ট বেসড লার্নিং এটা হচ্ছে কি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন একটা স্ট্র্যাটেজি। তার পিয়ার টিউটরিং অ্যান্ড কোলাবোরেটিং লার্নিং। পিয়ার টিউটরিং কি, ধরো সহপাঠীদের মধ্যে, পি টিউটরিং আর কোলাবোরেটিং লার্নিং মানে হচ্ছে সহপাঠীদের মধ্যে ডিসকাশন করে, ঠিক আছে, তাদের মধ্যে দিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু অনেক কিছু কি এগিয়ে যেতে পারে, তাই কি না? সহযোগী শিক্ষণ বা সম্মিলিত শিক্ষণ যাদের বলা হয়, ঠিক আছে। এখানে কি মানে তোমরা কি ধরো তোমাদের সহপাঠীদের কাছে ছোট ছোট দল হয়ে, ঠিক আছে, শিক্ষামূলক পরিবেশ রচনা করার চেষ্টা করছো, ঠিক আছে, মানে শিক্ষার্থীরা করছে। তো সেই দলের মধ্যে বর্তমান থাকা শিক্ষার্থীদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি শিক্ষণ প্রগতি বা অন্য শিক্ষার্থী থেকে একটু স্বতন্ত্র প্রকৃতির হয় বা দ্রুততার সাথে তাদের শিক্ষণের কাজটি সম্পন্ন হয়, তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের মূলত তাদের সহযোগীদের কাজটি সম্পন্ন হয়, মানে মানে ধরো তোমরা একটা ছোটো ছোটো দলে ভাগ হয়ে গেলে এবং তোমাদের গ্রুপ হিসেবে তোমরা কোনো একটা কাজ করলে, তো সেক্ষেত্রে তোমাদের দল ধরো সবার আগে কাজটা কমপ্লিট করতে পারলো এবং অন্যান্য দল কিন্তু পিছিয়ে গেল, তো সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, যে ওই দলকে বেরিয়ে গেল তাদের পথ কিন্তু অবলম্বন করতে পারো, যদি ভালো লাগে বিষয়টি, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বিষয়টা যেহেতু একটু হার্ড টাইপের, তো তোমরা অবশ্যই প্রথমে শুনে বুঝতে পারবে না। জাস্ট পয়েন্টগুলোকে তোমরা বারবার বলছি যে পয়েন্টগুলোকে ভালো করে দেখবে এবং পয়েন্টগুলোকে বাংলা করে নিজেরা মতো করে লিখবে, ঠিক আছে। তারপরে চলো নেক্সট কী আছে, টেকনিক্যাল লেআউট অফ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। টেকনিক্যাল লেআউট মানে কি প্রযুক্তিগত বিন্যাস ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। এখানেও কিন্তু বেশ কিছুটা পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা কিন্তু বলো যে টেকনিক্যাল লেআউটটা কী। এই যে বর্তমান সময়ে একবিংশ শতাব্দী বলতে পারি আমরা, তাই তো এখন তো বর্তমান সময়ে কিন্তু সব কিছুতে কিন্তু ডিজিটাল মানে বিপ্লব ঘটছে এখন, তাই কিনা, সব কিছু ক্ষেত্রে কিন্তু লাগছেই। তো সেক্ষেত্রে তার বিন্যাস কীভাবে ঘটানো যাবে, তো সেই পয়েন্টগুলো আকারে লেখাও রয়েছে, তোমরা ওগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। কী রয়েছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইন অ্যাসেসমেন্ট টুলস, এডুকেশনাল অ্যাপস অ্যান্ড সফটওয়্যার, ডিজিটাল কন্টেন্ট libraries, video tutorial and lecture, collaborative online tools, digital formative assessment tools, adaptive educational software, ebooks and audiobooks, web-based research and project, online discussion forums and blogs. এবার আমি পয়েন্টগুলো জাস্ট বলে দেবো না ভিতরে আলোচনা করবো, তো অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে, এখনই অনেক হয়ে গেল, তো পুরো সিলেবাস হয়তো শেষ হবে না। যাই হোক, আজকে আমি জাস্ট পয়েন্টগুলো বলে দিই, তোমাদের যদি প্রয়োজন হয়, তোমরা যদি বুঝতে না পারো তো অবশ্যই বলবে, তখন আমি এগুলোকে ভিতরে ডিসকাশন করে দেবো এক্সট্রা করে, ঠিক আছে। তো জাস্ট পয়েন্টগুলো বলি, প্রশ্নগুলো আর পয়েন্টগুলো বলে দিই, আর তোমরা এগুলো বাংলায় করে নিই, ভিতরে লিখে দেবে, তাহলে হয়ে গেল, ঠিক আছে। ই বুকস অ্যান্ড অডিও বুকস, ওয়েব বেসড রিসার্চ অ্যান্ড প্রজেক্ট, অনলাইন ডিসকাশন ফ্রম অ্যান্ড ব্লগস, এগুলো ভিতরে বুঝতে পারছো বিষয়গুলো কী হবে, ঠিক আছে। তো চলো তারপর নেক্সট কী রয়েছে, লিস্ট অফ indicators of student কি রয়েছে, diversities in connection to differentiate instruction। লিস্ট কিসের লিস্ট এটা, তো এটার বাংলা মানে হচ্ছে কি স্বতন্ত্র নির্দেশনা প্রসঙ্গে বৈচিত্র্যপূর্ণ সূচকের তালিকা, ঠিক আছে। এখানেও কিছু পয়েন্ট বলা রয়েছে, তোমরা পয়েন্টগুলো দেখে নিতে পারো। এই প্রশ্ন আসলে কিন্তু এভাবে দিতে পারে, ঠিক আছে, এগুলো দেখে নেবে প্রশ্নগুলো, যে লিস্ট অফ ইন্ডিকেটর অফ স্টুডেন্ট ডাইভার্সাইটস ইন কানেকশন টু ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। পয়েন্টগুলো দেখে না তোমার, লার্নিং স্টাইল, কগনিটিভ অ্যাবিলিটিস, প্রিয়র নলেজ, ইন্টারেস্ট, লার্নিং প্রফিসিয়েন্সি, স্পেশাল নিডস অ্যান্ড ডিসএবিলিটিস, কালচারাল ব্যাকগ্রাউন্ড, মোটিভেশন অ্যান্ড এনগেজমেন্ট, এক্সিকিউটিভ ফাংশনিং স্কিল, আর সোশ্যাল এনভায়রনমেন্ট নিডস, ঠিক আছে। তো তোমরা বলবে তোমাদের এই পয়েন্ট হলে চলবে না ভিতরে ডিসকাশন প্রয়োজন, তো অবশ্যই তোমরা যখন এই ক্লাসটা কমপ্লিট হবে তোমরা দেখবে, তারপরে বুঝতে পারবো যে তোমাদের কী প্রয়োজন, তো অবশ্যই তোমার কমেন্টে অবশ্যই জানাবে যে শুধুমাত্র পয়েন্ট না, ভিতরে ডিসকাশনগুলোও প্রয়োজন। তো আমি আজকে জাস্ট পয়েন্টগুলোই বলছি, ঠিক আছে। তো এই প্রশ্নটা বুঝতে পারলে, চলো নেক্সট কোশ্চিন কি, নেক্সট কোশ্চিন দেখতে পাচ্ছ, লিস্ট অফ টেকনিক্যাল স্টাইল, as per learning styles for differentiated instruction।
তাহলে লিস্ট অফ টিচিং স্টাইল অ্যাজ পার লার্নিং স্টাইলস ফর ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, এর মানে কি স্বতন্ত্র নির্দেশনায় শিখন শৈলী অনুসারে শিক্ষণ শৈলীর তালিকা। ঠিক আছে, স্বতন্ত্র নির্দেশনায় শিক্ষণ শৈলী অনুসারে শিক্ষণ শৈলীর কি তালিকা, লিস্ট অফ টিচিং স্টাইল, মানে টিচিং স্টাইলে যখন লিস্টটা চাইবে অ্যাজ পার লার্নিং স্টাইলস ফর ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, এই কোশ্চিন আসলে কিন্তু এই অপশনের উত্তরগুলো মানে এই পয়েন্টগুলো কিন্তু উত্তর হিসেবে করতে হবে। তো দেখে নাও পয়েন্টগুলো। ঠিক আছে, প্রশ্ন আর পয়েন্টগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখো ডাইরেক্ট ইনস্ট্রাকশন, সক্রেটিক কোশ্চেনিং, হ্যান্ডস অন লার্নিং, কোঅপারেটিভ লার্নিং, প্রবলেম বেসড লার্নিং, ঠিক আছে, ইনকোয়ারি বেসড লার্নিং, টেকনোলজি এনহ্যান্সড লার্নিং, স্টোরিজ টেলিং, হ্যাঁ, তারপরে দেখো চয়েস বেসড লার্নিং, ইন্ডিভিজুয়াল কনফারেন্স। তারপর নেক্সট কোশ্চেনে চলো, অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মানে কি দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, অ্যাপ্রোচ অফ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনের অ্যাপ্রোচ কি? তো অ্যাপ্রোচ অফ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন মানে হচ্ছে স্বতন্ত্র নির্দেশনার দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, বা ভঙ্গিমা বলতে পারো, দৃষ্টিভঙ্গি বা ভঙ্গিমা যে কোনো একটা বলতে পারো। তো কি পয়েন্টগুলো কি কি আছে, পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। 1 নম্বরে দেওয়া রয়েছে রেসপেক্ট ফর স্টুডেন্ট ডিফারেন্স, ফ্লেক্সিবল লার্নিং এনভায়রনমেন্ট, ক্লিয়ার লার্নিং অবজেক্টিভস, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, কারিকুলাম অ্যালাইনমেন্ট, ফ্লেক্সিবল গ্রুপিং, ডিফারেন্সিয়েটেড কন্টেন্ট, ডিফারেন্সিয়েটেড প্রসেস, ডিফারেন্সিয়েটেড আউটপুট। ঠিক আছে, এছাড়া রয়েছে রেসপন্সিভ টিচিং। তাহলে কোন প্রশ্ন আসলে এটা করবে? অ্যাপ্রোচ অফ, যদি অ্যাপ্রোচ আসে আর কি, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনে অ্যাপ্রোচ আসে, তাহলে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু তখন লিখতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের অনেক পয়েন্ট হয়ে গেল, এগুলো মুখস্থ করো। ঠিক আছে, মুখস্থ করে এগুলো বাংলা করে নেবে। ডিফারেন্সিয়েটেড কন্টেন্ট মানে কি? ডিফারেন্সিয়েট মানে কি? বিভিন্নতা। কন্টেন্ট মানে কি? কন্টেন্টের মধ্যে কিন্তু বিভিন্নতা নিয়ে আসতে হবে। ঠিক আছে, ফ্লেক্সিবল গ্রুপিং মানে হচ্ছে গ্রুপ ছোটো ছোটো দলে ভাগ করে মানে করতে হবে, নির্দেশনা দিতে হবে। যাই হোক, তারপর চলো পরবর্তীতে ডিসকাশন করা হবে যদি তোমাদের প্রয়োজন হয়, আগে পয়েন্টগুলো দিয়ে দিই। ঠিক আছে, তারপর দেখো কি রয়েছে, বেনিফিটস, যদি আসে পরীক্ষায় এক্সামে আসে, বেনিফিটস অফ ইমপ্লিমেন্টিং ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন ইন ক্লাসরুম, মানে হচ্ছে শ্রেণীকক্ষে স্বতন্ত্র নির্দেশনার অনুকরণ করার উপকারিতা। ঠিক আছে, উপকারিতা বা সুবিধা যাই আসুক, বেনিফিটস। হ্যাঁ, বেনিফিটস অফ ইমপ্লিমেন্টিং ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন ইন ক্লাসরুম, ধরো ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন মানে স্বতন্ত্র নির্দেশনা যে প্রয়োগ করা হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কী কী সুবিধা আছে, কী কী বেনিফিট আছে, তো সেগুলো মানে সেই প্রশ্ন এটা। ঠিক আছে, এটা যদি আসে পরীক্ষায় যে বেনিফিটস অফ ইমপ্লিমেন্টিং মানে প্রয়োগ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন ইন দ্য ক্লাসরুম, তাহলে কী কী হবে? পয়েন্ট ইমপ্রুভ, এটা ভুল আছে, এটা ইমপ্রুভ হবে, এম হবে। ঠিক আছে, ইমপ্রুভ লার্নিং আউটকামস। তারপরে ইনক্রিজড স্টুডেন্ট এনগেজমেন্ট, মানে স্টুডেন্ট এনগেজমেন্টকে, ঠিক আছে, স্টুডেন্টদের যে উপস্থিতি সেটাকে বাড়ানো। তারপরে দেখো মানে বাড়বে, তাই কি না? ইমপ্রুভ লার্নিং আউটকাম মানে তোমরা বুঝতেই পারছো যে, ধরো এই প্রশ্নটাকে আবার বলে দিচ্ছি যে বেনিফিটস অফ ইমপ্লিমেন্টিং ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন ইন ক্লাসরুম, ধরো শ্রেণীকক্ষে স্বতন্ত্র নির্দেশনা প্রয়োগের সুবিধা কী বা মানে তোমার হচ্ছে উপকারিতা কী। তাহলে ইমপ্রুভ লার্নিং আউটকাম, তাহলে লার্নিং যে আউটকামটা যে ফল, ঠিক আছে, শিক্ষণের যে ফল সেটা কি ইমপ্রুভ হবে। ইনক্রিজ স্টুডেন্ট এনগেজমেন্ট, ঠিক আছে, স্টুডেন্টরা অংশগ্রহণে কী হবে, তাদের অংশগ্রহণটা বৃদ্ধি পাবে। ইনহ্যান্সড কনফিডেন্স অ্যান্ড সেলফ এফিসিয়েন্সি, ঠিক আছে, শিক্ষার্থীদের মধ্যে কী হবে, তাদের কনফিডেন্স গ্রো করবে, কনফিডেন্স বাড়বে, তাদের সেলফ মানে সক্ষমতা বাড়বে, সেলফ এফিসিয়েন্সি তাদের বাড়বে। তারপরে সাপোর্ট ফর ডাইভার্স লার্নার্স, ঠিক আছে, তারপরে কি বৈচিত্র্যপূর্ণ বা বৈচিত্র্যশীল শিক্ষার্থীদের সামর্থ্য বাড়বে। ঠিক আছে, তারপরে দেখো কী রয়েছে, ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং, ঠিক আছে, ব্যক্তিগত যে শিক্ষণটা, ব্যক্তিতান্ত্রিক শিক্ষণ, সে বিষয়টা বাড়বে। তারপরে বেটার ম্যানেজমেন্ট, বেটার ক্লাসরুম ম্যানেজমেন্ট রয়েছে, শ্রেণীকক্ষ উপযুক্ত ব্যবস্থাপনা, শ্রেণীকক্ষ উপস্থাপনা এই বিষয়টা ইনক্রিজ হবে। ঠিক আছে, তারপরে কি আছে, প্রিপারেশান ফর রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ, বাস্তব জগতের যে বাধাগুলো রয়েছে তার জন্য প্রস্তুত হওয়া, সেটা একটা সুবিধা হবে এগুলো জানতে পারলে। তারপরে মিটিং স্পেশাল নিডস, ঠিক আছে, তারপরে কাল্টিভেশন অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন মানে কি? ইনক্লুসিভ এডুকেশন বিষয়টা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা।
শিক্ষা। স্বতন্ত্র নির্দেশনা হলো একটি তাৎপর্যপূর্ণ শিক্ষণের মডেল যা প্রত্যক্ষভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে বা শিক্ষার উদ্দেশ্যকে যথাযথভাবে বাস্তবিক করে তুলতে সাহায্য করে। এই বিশেষ মডেলটিকে যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমে বৈচিত্র্যপূর্ণ সামর্থ্যযুক্ত শিক্ষার্থীদেরকে বিশেষ রূপে কার্যকরী শিক্ষণ বিষয়ক দায়িত্ব পালন করার ক্ষেত্রে উৎসাহিত করা যায়। তো এই পয়েন্টগুলো তোমার লিখতে হবে কখন, যখন আসবে স্বতন্ত্র নির্দেশনা শ্রেণীকক্ষে প্রয়োগের কী কী সুবিধা, কী কী উপকারিতা রয়েছে তখন। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চিনে চলো। নেক্সট কোশ্চিন হলো চ্যালেঞ্জেস অফ ইমপ্লিমেন্টিং ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে, যে শ্রেণীকক্ষে যখন স্বতন্ত্র নির্দেশনা প্রয়োগ করা হবে তখন তার ক্ষেত্রে কী কী বাধা আসবে, যে প্রতিবন্ধকতা। চ্যালেঞ্জ মানে কি প্রতিবন্ধকতা। তো যখন শ্রেণীকক্ষে স্বতন্ত্র নির্দেশনা প্রয়োগ করা হবে তখন কী কী বাধা আসতে পারে, তো এই পয়েন্টগুলো লিখতে হবে তখন। টাইম কন্টেন্টস, ঠিক আছে, মানে সময় নির্ভর প্রতিবন্ধকতা, সময় নিয়ে একটা সমস্যা। ঠিক আছে, লার্জ ক্লাস সাইজ যদি বড় হয় তাহলে একটা সমস্যা হবে। ল্যাক অফ রিসোর্সেস, সম্পদের পর্যাপ্ত সম্পদের অভাব। রেজিস্ট্যান্স টু চেঞ্জ, পরিবর্তনের বিরোধী। তারপর অ্যাসেসমেন্ট অফ কমপ্লেক্সিটি, ঠিক আছে, মূল্যায়নে জটিলতা, এর একটা সমস্যা। তারপর দেখো প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস, পেশাভিত্তিক বিকাশের একটা প্রয়োজন, সেটা একটা সমস্যা, তাই কি না? প্রয়োজন তো হয় না, মেটানো তো যাচ্ছে না। তার ব্যালেন্সিং কারিকুলাম স্ট্যান্ডার্ড, সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রমের মান। তারপর ম্যানেজিং বিহেভিয়ার ইস্যুস, আচরণের সমস্যা, পরিচালনা। এগুলো কিন্তু কি হচ্ছে, চ্যালেঞ্জিং অফ ইমপ্লিমেন্টিং ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন ইন ক্লাসরুম, স্বতন্ত্র নির্দেশনা শ্রেণীকক্ষে তো প্রয়োগ করা হবে, তো সেক্ষেত্রে কী কী সমস্যা আসতে পারে, তো এগুলো সমস্যা। ঠিক আছে, এগুলোকে বাংলা করবে আর লিখবে। ইংলিশে পয়েন্ট মুখস্থ করে নেবে, কিন্তু ইংলিশ পয়েন্ট মুখস্থ করলে পয়েন্টটা লিখলে ইংলিশে, এবং ইংলিশে লেখার পর তার পয়েন্টটাকে বাংলা তো নিজে করবে, তুই নিজে করে ওটা নিয়ে ঘুরিয়ে লিখতে হবে ভিতরে, 2-1 লাইন করে লিখবে ভিতরে, পয়েন্টের ভেতরে। ঠিক আছে, তাহলে অনেক হয়ে যাবে। 8টা পয়েন্ট, 8টার ভিতরে যদি 2 লাইন করে লেখো তাহলে তো 16 লাইন হয়ে গেল, তাই কি না? তো চলো নেক্সট কোশ্চিন। চলো নেক্সট কোশ্চিন কি, ডিফারেন্ট লার্নিং স্টাইল অ্যান্ড হাউ দে ইম্প্যাক্ট টিচিং অ্যান্ড লার্নিং। তো এখন বিভিন্ন লার্নিং স্টাইলগুলো রয়েছে, তো সেই লার্নিং স্টাইলগুলো কীভাবে ইম্প্যাক্ট ফেলে। ইম্প্যাক্ট মানে কি, কীভাবে প্রভাব ফেলে। ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব ফেলা, টিচিং মানে শিক্ষণ, আর লার্নিং মানে শিখন। তো কিভাবে, বাংলায় প্রশ্ন বলতে গেলে কি আসবে, যে বিভিন্ন শিক্ষণশৈলী কীভাবে শিক্ষণ ও শিক্ষণকে প্রভাবিত করে। বিভিন্ন শিক্ষণশৈলী লার্নিং স্টাইলকে বলা শিক্ষণশৈলী। তো ডিফারেন্ট বিভিন্ন, তো বিভিন্ন শিক্ষণশৈলী কীভাবে টিচিং হচ্ছে শিক্ষণ, আর লার্নিং শিক্ষণকে প্রভাবিত করে। তো ভিজুয়াল লার্নার্স, অডিটরি লার্নার্স, কাইনেস্থেটিক লার্নার্স, রিডিং রাইটিং লার্নার্স, লজিক্যাল ম্যাথমেটিক্যাল লার্নার্স, আর সোশ্যাল লার্নার্স, এগুলো পয়েন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন হচ্ছে মিনিং অফ ফ্লেক্সিবল লেসন প্ল্যানের এবার দেখ। ঠিক আছে, তো ফ্লেক্সিবল লেসন প্ল্যান কি, প্রথমে স্টার্ট হবে কি দিয়ে, আইডেন্টিফাই কি, লার্নিং অবজেক্টিভ। প্রথমে চিহ্নিত করতে হবে অবজেক্টিভগুলোকে, লার্নিং অবজেক্টিভগুলোকে, শিক্ষণ উদ্দেশ্যগুলোকে। তারপরে গ্যাদার রিসোর্সেস, তারপর প্ল্যান অ্যাক্টিভিটিস, তারপরে কনসিডার ওটা না, প্রথমে স্টার্ট আইডেন্টিফাই লার্নিং অবজেক্টিভস, গ্যাদার রিসোর্সেস, প্ল্যান অ্যাক্টিভিটিসের পর আসবে অ্যাক্সেস স্টুডেন্ট নিডস, তারপরে ক্রিয়েট এ কোরিলেশন, তারপরে বিল্ড ইন ফ্লেক্সিবিলিটি, তারপরে কনসিডার অ্যাডাপ্টেশন, তারপরে ইমপ্লিমেন্ট লেসন, মনিটর প্রোগ্রেস, ইভ্যালুয়েট আউটকাম, তারপরে হচ্ছে অ্যাডজাস্ট ফর নেক্সট, তারপরে এন্ড। এটা হচ্ছে লেসন প্ল্যান। এইভাবে গিয়ে এইভাবে এসে, তারপরে এইভাবে গিয়ে, তারপরে এইভাবে এসে, তারপরে এবারে ফিনিশড। ঠিক আছে, তো লেসন প্ল্যানটা তোমরা কিন্তু লিখে নিতে পারো, খাতে ভালো করে নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, তারপরে চলো, তারপরে কি আছে, লেসন প্ল্যানেরই কোশ্চিন আছে। দেখো যে কোশ্চিন আছে ফ্লেক্সিবল একটা বিষয়কে কীভাবে ফ্লেক্সিবল করা যায়। ঠিক আছে, লেসন প্ল্যানকে কীভাবে ফ্লেক্সিবল করা যায়, নমনীয় করা যায়। লেসন প্ল্যান মানে কি, পাঠ পরিকল্পনা কীভাবে ফ্লেক্সিবল করা যায়। তো এই পয়েন্টগুলো তখন লিখতে হবে। অ্যাডাপটিভ কন্টেন্ট, ভ্যারিয়েট ইনস্ট্রাকশন স্ট্র্যাটেজিস, ডিফারেন্সিয়েটেড অ্যাসাইনমেন্টস, তারপর অনগোয়িং অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেশন, তারপরে অল্টারনেটিভ প্যাথওয়েজ, তারপরে স্টুডেন্ট চয়েস, তারপরে রিফ্লেকশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। এই পয়েন্টগুলো কিন্তু লিখতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিনে ডেভেলপিং ফ্লেক্সিবল লেসন প্ল্যান। যখন প্রশ্ন আসবে কিভাবে নমনীয় বা
নমনীয় পাঠ পরিকল্পনা বিকাশ ঘটানো হয় কিভাবে, ঠিক আছে, সেটা ডেভেলপিং ফ্লেক্সিবল লেসন প্ল্যান। এই কোশ্চেন যখন আসবে তখন কিন্তু এই পয়েন্টগুলো লিখতে হবে, ঠিক আছে। আইডেন্টিফাই লার্নিং অবজেক্টিভস, তারপরে কনসিডার মাল্টিপল এন্ট্রি পয়েন্টস, চুজ ভ্যারিড অ্যাক্টিভিটিস, তারপরে ডিফারেন্সিয়েটেড অ্যাসেসমেন্টস, ইনকারেজ স্টুডেন্ট চয়েস, তারপরে প্রোভাইড সাপোর্ট অ্যান্ড এক্সটেনশনস, তার ফ্লেক্সিবিলিটি ডিউরিং ইনস্ট্রাকশন, ঠিক আছে। তারপর লাস্ট পয়েন্ট দেখো কি রয়েছে, রিফ্লেকশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। তো এই পয়েন্টগুলো লিখতে হবে, কখন লিখতে হবে, যখন প্রশ্ন যদি আসে ডেভেলপিং ফ্লেক্সিবল লেসন প্ল্যান, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, ঠিক আছে। ফ্লেক্সিবল লেসন প্ল্যানকে কীভাবে ডেভেলপ করবে, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চিন, আইডেন্টিফাইং স্টুডেন্ট নিডস, ঠিক আছে। কিভাবে স্টুডেন্টদের নিডগুলোকে আইডেন্টিফাই করা হবে, প্রথমে কি করতে হবে, স্টুডেন্টদের নিডকে জানার জন্য অবজারভেশন করতে হবে অ্যান্ড অ্যাসেসমেন্ট করতে হবে, ফর্মাল অ্যাসেসমেন্ট, তারপরে ইন্ডিভিজুয়াল কনফারেন্সেস, তারপরে ফিডব্যাক অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট, তারপরে প্যারেন্ট টিচার কনফারেন্সেস, তারপরে লার্নিং স্টাইল অ্যাসেসমেন্ট, তারপরে স্পেশাল এডুকেশন রেকর্ডস, পির কোলাবোরেশন অ্যান্ড ইন্টারাকশন, বিহেভিয়ারাল অবজারভেশন, তারপর রয়েছে কি লাস্ট অপশন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাসেসমেন্ট। তোমরা পজ করে কিন্তু এই পয়েন্টগুলো খাতায় নোট ডাউন করে নেবে বা মুখস্থ করে নেবে, ঠিক আছে, প্রশ্ন আর উত্তরগুলো। তারপর চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, কন্ডাক্টিং স্টুডেন্ট অ্যাসেসমেন্ট টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল লার্নিং চ্যালেঞ্জেস, কন্ডাক্টিং স্টুডেন্ট অ্যাসেসমেন্ট টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল লার্নিং চ্যালেঞ্জেস। এর বাংলা মানে হচ্ছে ব্যক্তিগত শিক্ষণ প্রতিবন্ধকতা চিহ্নিতকরণে শিক্ষার্থী নির্ভর পরিমাপক ব্যবস্থা, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন উত্তরগুলো কী হবে, ফর্মাল অ্যাকাডেমিক অ্যাসেসমেন্ট, অবজারভেশনাল অ্যাসেসমেন্ট, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, স্টুডেন্ট সেলফ রিফ্লেকশন, প্যারেন্ট অ্যান্ড টিচার ইনপুট, লার্নিং স্টাইল অ্যান্ড মাল্টিপল ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট, কগনিটিভ অ্যাসেসমেন্ট, বিহেভিয়ার অবজারভেশন, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল অ্যাসেসমেন্ট, তারপরে কী রয়েছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট। তো এই অপশানগুলো লিখতে হবে, কখন লিখতে হবে, যখন প্রশ্ন আসবে কন্ডাক্টিং স্টুডেন্ট অ্যাসেসমেন্ট টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল লার্নিং চ্যালেঞ্জেস, তখন এই অপশানগুলো কিন্তু লিখতে হবে, পয়েন্টগুলো লিখতে হবে, ঠিক আছে, এই পয়েন্টগুলো তখন লিখতে হবে অ্যান্সার হিসেবে। তারপর দেখো নেক্সট কোশ্চিন, অ্যানালাইজিং ডেটা টু গ্রুপ স্টুডেন্টস বেসড অন দেয়ার লার্নিং নিডস, অ্যানালাইজ করা ডেটাকে টু গ্রুপ স্টুডেন্টস বেসড অন, কিসের উপর বেস করে, লার্নিং নিডের ওপর বেস করে, তখন অপশন পয়েন্টগুলো লিখতে হবে, ডেটা কালেকশান, ডেটা অ্যানালাইসিস, গ্রুপিং ক্রাইটেরিয়া, ফর্মিং হোমোজেনিয়াস অর হেটেরোজেনিয়াস গ্রুপস, তারপরে ফ্লেক্সিবল গ্রুপিং, স্টুডেন্ট ইনপুট, টিচার এক্সপার্টাইজ, রোটেশন অ্যান্ড ফ্লেক্সিবল সিটিং, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, এর পয়েন্টগুলো লিখতে হবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, কালচার ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট লার্নিং, ঠিক আছে, মানে কোন কালচার ফ্যাক্টরসগুলো অ্যাফেক্ট করে, প্রভাব করে শিক্ষার্থীদের লার্নিংয়ের ক্ষেত্রে, শিক্ষার্থীদের লার্নিং ক্ষেত্রে কোন কালচার মানে সংস্কৃতির উপাদানগুলি প্রভাব বিস্তার করে। এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে কালচার ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট লার্নিং, তাহলে যে পয়েন্টগুলো লিখতে হবে তা হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাইলস, তারপরে কালচারাল নর্মস অ্যান্ড ভ্যালুস, 3 নম্বর পয়েন্ট হচ্ছে রিলিজিয়াস রিলিফস, ঠিক আছে, রিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস, কালচারাল স্টেরিওটাইপস অ্যান্ড বায়াস, তারপরে নেক্সট পয়েন্ট ফ্যামিলি এক্সপেকটেশন অ্যান্ড ইনভলভমেন্ট, তারপর পরের পয়েন্ট দেখো লার্নিং স্টাইল অ্যান্ড প্রিফারেন্স, ঠিক আছে। তারপরের অপশান পয়েন্টটা দেখো কালচারাল ট্যাবুস অ্যান্ড সেন্সিটিভ টপিকস। নেক্সট কোশ্চেন দেখো সোশিও ইকোনমিক ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট লার্নিং, সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, ঠিক আছে, আর্থসামাজিক উপাদান কীভাবে প্রভাব বিস্তার করে শিক্ষার্থীদের লার্নিংয়ে, ঠিক আছে, আর্থসামাজিক উপাদান মানে সোশিও ইকোনমিক ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট লার্নিং, ঠিক আছে। তাহলে প্রশ্ন যদি এটা আসে যে সোশিও ইকোনমিক ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট লার্নিং মানে আর্থসামাজিক উপাদান শিক্ষার্থীদের শিক্ষণে কীভাবে প্রভাব বিস্তার করে, তাহলে কী হবে পয়েন্টগুলো, ইনকাম লেভেল, তারপরে প্যারেন্টাল এডুকেশন লেভেল,
তারপরে অ্যাক্সেস টু কোয়ালিটি আর্লি চাইল্ডহুড এডুকেশন, হোম এনভায়রনমেন্ট অ্যান্ড স্ট্যাবিলিটি, নিউট্রিশন অ্যান্ড হেলথ, অ্যাক্সেস টু টেকনোলজি অ্যান্ড দ্য ইন্টারনেট, পির ইনফ্লুয়েন্স অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কস। তারপর দেখো লাস্ট পয়েন্ট, প্যারেন্টিয়াল ওয়ার্ক শিডিউল অ্যান্ড অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, এই পয়েন্টগুলো লিখতে হবে। পরের কোশ্চেন চলো, পরের কোশ্চেন কি দেখতে পাচ্ছ রয়েছে দেখো, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি, এটা পরের ইউনিট। ঠিক আছে, এখানে কি রয়েছে, এক্সপ্লোরিং এ রেঞ্জ, এটা কোশ্চেন নয়, কোশ্চেন হচ্ছে এটা, এক্সপ্লোরিং এ রেঞ্জ অফ ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস। ঠিক আছে, কি লেকচার, ওয়ার্ক, ডিসকাশন, হ্যান্ড অন অ্যাক্টিভিটিস, কেস স্টাডি, সিমুলেশন, প্রবলেম বেসড লার্নিং, ফ্লিপ ক্লাসরুমস, সক্রেটিক কোশ্চেনিং, পির টিচিং। তারপরে কি আছে, জিগসও, তারপরে কনসেপ্ট ম্যাপিং। এই পয়েন্টগুলো কিন্তু লিখতে হবে কি, এক্সপ্লোরিং এ রেঞ্জ অফ ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি। নেক্সট চলো, নেক্সট কি আছে, মিনিং অ্যান্ড প্রসেস অফ থার্ড অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, মিনিং অ্যান্ড প্রসেস কী রয়েছে, উত্তর কী হবে, মানে পয়েন্টগুলো হবে অ্যাসেসমেন্ট, আইডেন্টিফাই লার্নিং অবজেক্টিভ, তারপর ডিফারেন্সিয়েটেড বাই কন্টেন্ট, প্রসেস অ্যান্ড মানে অর প্রোডাক্ট, ডিজাইন দ্য টায়ার্স, প্রোভাইড ক্লিয়ার ইনস্ট্রাকশন, অ্যাসাইন টায়ার্স, মনিটর প্রোগ্রেস। তাহলে এগুলো লিখতে হবে পয়েন্ট। নেক্সট প্রশ্ন দেখো, মিনিং অ্যান্ড ফাংশন অফ লার্নিং সেন্টার। হ্যাঁ, তাহলে কী হবে উত্তর, প্রোমোট অ্যাক্টিভিটি লার্নিং, মানে পয়েন্ট এগুলো, হ্যাঁ, প্রোমোট অ্যাক্টিভ লার্নিং, ডিফারেন্সিয়েশন, ইন্ডিপেন্ডেন্ট লার্নিং, হ্যান্ডস অন লার্নিং, কোলাবোরেশন, স্কিল ডেভেলপমেন্ট, ইন্টারেস্ট এক্সপ্লোরেশন। এগুলো হবে যখন মিনিং অ্যান্ড ফাংশন আসবে লার্নিং সেন্টারের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো কি রয়েছে, মিনিং অ্যান্ড প্রসেস অফ ফ্লেক্সিবল গ্রুপিং, তাহলে কী হবে উত্তর, পয়েন্টগুলো হবে ডেটা কালেকশন, ডিটারমাইন ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, আইডেন্টিফাই গ্রুপিং ক্রাইটেরিয়া, গ্রুপ ফরমেশনের দুটো ভাগ রয়েছে, একটা হোমোজেনিয়াস, ঠিক আছে, একটা হেটেরোজেনিয়াস। হোমোজেনিয়াস মানে মিল যাদের মধ্যে আছে, যে গ্রুপ দলের মধ্যে, হেটেরোজেনিয়াস মানে তাদের মধ্যে বিভিন্নতা রয়েছে। ঠিক আছে, তারপরে পরের পয়েন্ট, ইনস্ট্রাকশনাল ডিফারেন্সিয়েশন, তারপরে রয়েছে মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, লাস্ট পয়েন্ট রয়েছে রিগ্রুপিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো, ডেভেলপিং ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট টুলস দ্যাট অ্যালাইন উইথ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। তখন পয়েন্টগুলো কী হবে, প্রি অ্যাসেসমেন্ট, তারপরে কেডাব্লিউএল ফুল ফর্ম হচ্ছে কে ফর নো, ডাব্লিউ ফর ওয়ান টু নো, এল ফর লার্নড, তারপরে থিঙ্ক পেয়ার শেয়ার, তারপরে এক্সিস্ট থিক, তারপরে 1 মিনিট পেপার্স, পির অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট রাব্রিক্স, তারপরে পির জেনারেলাইজড কুইজ কোশ্চিনস। নেক্সট কোশ্চিন কী আছে, নেক্সট কোশ্চিন হচ্ছে ডেভেলপিং সামেটিভ অ্যাসেসমেন্ট ফর ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। সামেটিভ মানে কি, সামগ্রিক মূল্যায়ন। ঠিক আছে, সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন কী হবে, ডেভেলপ হবে। সেক্ষেত্রে যে পয়েন্টগুলো হবে সেটা হবে টায়ার্ড অফ প্রজেক্টস, পারফরমেন্স বেসড অ্যাসেসমেন্টস, চয়েস অফ অ্যাসেসমেন্ট ফরম্যাট, ওপেন এন্ডেড কোশ্চিনস, রাব্রিক উইথ ডিফারেন্সিয়েটেড ক্রাইটেরিয়া, স্টুডেন্ট ডিজাইনড অ্যাসেসমেন্টস, তারপর কি রয়েছে পির রিভিউ অ্যান্ড ফিডব্যাক। নেক্সট কোশ্চেন দেখো, অ্যানালাইজিং স্টুডেন্ট প্রোগ্রেস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ইনস্ট্রাকশন। এক্ষেত্রে যে পয়েন্টগুলো হবে সেগুলো হবে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট ডেটা, ঠিক আছে, অবজারভেশন অ্যান্ড ক্লাসরুম পার্টিসিপেশন, হোমওয়ার্ক অ্যান্ড অ্যাসাইনমেন্ট, লার্নিং অ্যানালাইটিক অ্যান্ড এডুকেশনাল টেকনোলজি, স্টুডেন্ট কনফারেন্সিং, তার প্রোগ্রেস মনিটরিং মিটিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন কি রয়েছে, অ্যাড্রেসিং চ্যালেঞ্জেস ইন গ্রেডিং ফর ডিফারেন্সিয়েটেড ক্লাসরুম। ঠিক আছে, এখানে যে উত্তরগুলো পয়েন্টগুলো হবে সেগুলো হচ্ছে ডাইভার্স অ্যাসেসমেন্ট ফরম্যাটস, ভ্যারিং পেসিং অ্যান্ড টাইমিং, ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং প্যাথ, তারপরে ইনকর্পোরেটিং ইনফরমেটিভ অ্যাসেসমেন্ট, তারপরে অ্যাড্রেসিং এক্সেপটেশনাল আইডিস, তারপরে কী হচ্ছে ব্যালেন্সিং প্রসেস অ্যান্ড প্রোডাক্টস, ক্লিয়ার কমিউনিকেশন উইথ স্টুডেন্টস, প্রফেশনাল ডেভেলপমেন্ট। নেক্সট চলো কোশ্চিন, কোন কোশ্চিন, এটা নেক্সট ইউনিট রয়েছে কিন্তু, হ্যাঁ, এটা ইউনিটের নেম, বেসিক্স অফ ডিফারেন্সিয়েটেড ক্লাসরুম। তার নিচে যেটা আছে সেটা মানে প্রশ্ন, মিনিং অফ ক্লাসরুম ম্যানেজমেন্ট, এটা প্রশ্ন। ঠিক আছে, কোশ্চিন কি, মিনিং অফ ক্লাসরুম ম্যানেজমেন্ট,
মিনিং অফ ক্লাসরুম, ক্লাসরুম মানে বুঝতে পারছো শ্রেণীকক্ষ, ম্যানেজমেন্ট মানে কি ব্যবস্থাপনা। তো মিনিং অফ ক্লাসরুম ম্যানেজমেন্ট আসলে, প্রশ্ন আসলে ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে যেগুলো লিখতে হবে সেগুলো কি, এস্টাবলিশিং ক্লিয়ার এক্সপেকটেশনস, তারপরে ইফেক্টিভ কমিউনিকেশন, ক্লাসরুম লেআউট, প্রোঅ্যাক্টিভ বিহেভিয়ার ম্যানেজমেন্ট, কনসিস্টেন্সি, কনফ্লিক্ট রিসলিউশন, টাইম ম্যানেজমেন্ট, ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন, তারপরে কি লিখবে আরও, প্যারেন্ট টিচার কমিউনিকেশন, সেলফ রিফ্লেকশন, এগুলোকে বাংলা করবে, ঠিক আছে, বাংলা করে লিখবে, মানে পয়েন্টগুলো ইংলিশে থাকবে, পয়েন্টগুলো ইংলিশে লিখবে, কিন্তু এগুলোর ভিতরে তো কিছু লিখতে হবে, তখন এগুলো বাংলা করে মানে করে করবে, না পারলে কমেন্ট করবে, জানাবে। নেক্সট দেখো কি রয়েছে, এস্টাবলিশিং এ পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, এস্টাবলিশিং এ পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, তাহলে কি এস্টাবলিশিং এ পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্টে কী হবে, বিল্ড পজিটিভ রিলেশনশিপস, ক্লিয়ার অ্যান্ড ফেয়ার রুলস, এটা কিন্তু পয়েন্ট হবে 1 নম্বর, এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7 এভাবে চলে, ঠিক আছে। তাহলে বিল্ড পজিটিভ রিলেশনশিপ, তারপরে কি হবে, তারপরে ক্লিয়ার অ্যান্ড ফেয়ার রুলস, পজিটিভ রেনফোর্সমেন্ট, এফেক্টিভ কমিউনিকেশন, ক্লাসরুম অ্যারেঞ্জমেন্টস, তারপরে ইম্পাওয়ার স্টুডেন্ট ভয়েস, ইনক্লুসিভ ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যাক্টিভিটিস, কনফ্লিক্ট রিসলিউশন স্কিল, মিউচুয়াল রেসপেক্ট, ইমোশনাল সাপোর্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্স ফর এস্টাবলিশিং অ্যান ইনক্লুসিভ অ্যান্ড পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট ফর ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, কী হবে এখানে পয়েন্টগুলো, ইম্পর্টেন্স ফর এস্টাবলিশিং ইনক্লুসিভ অ্যান্ড পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট ফর ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, মানে স্বতন্ত্র নির্দেশনা কি যে পজিটিভ ক্লাসরুম পরিবেশ তৈরি হবে, হ্যাঁ, সেক্ষেত্রে কি কি গুরুত্ব, কার ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্ন যদি আসে পরীক্ষায়, তোমরা একটা কাজ করবে, তোমরা ইংলিশের কোশ্চেনগুলো আগে দেখবে, ঠিক আছে। ইম্পর্টেন্স ফর এস্টাবলিশিং অ্যান ইনক্লুসিভ অ্যান্ড পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট ফর ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, এই প্রশ্ন আসলে পয়েন্ট লিখে লিখবে এনগেজমেন্ট অ্যান্ড মোটিভেশন, ইমোশনাল ওয়েলবিং, ইফেক্টিভ ডিফারেন্সিয়েশন, তারপরে ইমপ্রুভ বিহেভিয়ার অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট, তারপরে এনহ্যান্স কোলাবোরেশন, তারপরে হচ্ছে ইনক্রিজ সেলফ এফিসিয়েন্সি। নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যানেজিং ডাইভার্স ক্লাসরুমস উইথ ভ্যারিং নিডস অ্যান্ড অ্যাবিলিটিস, ঠিক আছে, ম্যানেজিং ডাইভার্স ক্লাসরুম উইথ ভ্যারিং নিডস অ্যান্ড অ্যাবিলিটিস, এই প্রশ্ন পরীক্ষায় আসলে কি লিখবে, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, ফ্লেক্সিবল গ্রুপিং, ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং প্ল্যানস, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, টিউটরিং অ্যান্ড সাপোর্ট, টিচার কোলাবোরেশন, ক্লিয়ার এক্সপেকটেশন অ্যান্ড রুটিনস, এম্পাসাইজ সোশ্যাল ইমোশনাল লার্নিং। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন কি রয়েছে, প্রোমোটিং এ সাপোর্টিভ অ্যান্ড রেসপেক্টফুল ক্লাসরুম কালচার, তাহলে কি হবে, সেট এ ক্লিয়ার এক্সপেকটেশন, মডেল রেসপেক্টফুল বিহেভিয়ার, পজিটিভ রেনফোর্সমেন্ট, পির কগনিশন, কনফ্লিক্ট রিসলিউশন স্কিল, এগুলো হবে উত্তর, মানে পয়েন্ট আর কি, ঠিক আছে, এগুলোর ভিতরে আবার লিখতে হবে কিছু, এগুলোকে বাংলা করবে লিখবে, ঠিক আছে, পয়েন্টগুলো কিন্তু ইংলিশে মুখস্থ করতে হবে। নেক্সট কোশ্চিন, প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, কোলাবোরেটিং উইথ কলিগস টু শেয়ার বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড রিসোর্সেস, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ঠিক আছে। তো কী হবে, প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, কোলাবোরেটিং উইথ কলিগস টু শেয়ার বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড রিসোর্সেস, যে পয়েন্টগুলো লিখবে এই কোশ্চেন আসলে সেগুলো হলো রেগুলার টিম মিটিং, অনলাইন কোলাবোরেটিং টুলস, নলেজ শেয়ারিং ওয়ার্কশপ, peer mentoring programs, community of practice, email, newsletters, professional development funds, feedback and recognition. নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন কী রয়েছে, engaging in professional development opportunities related to differentiate instruction, এর কী পয়েন্টগুলো লিখবে, এটা এক্সাম আসলে, ওয়ার্কশপ অ্যান্ড সেমিনার, অনলাইন কোর্সেস, প্রফেশনাল অর্গানাইজেশনস, বুক স্টাডিজ, পির অবজারভেশন অ্যান্ড ফিডব্যাক, কোচিং অ্যান্ড মেন্টরিং, অ্যাকশন রিসার্চ প্রজেক্ট, ইনক্লুসিভ এডুকেশন, ঠিক আছে। নেক্সট কোশ্চিন চলো, ঠিক আছে, নেক্সট কোশ্চিন আর এটা লাস্ট কোশ্চিন, কি আছে, রিফ্লেক্টিং অন পার্সোনাল টিচিং প্র্যাকটিস অ্যান্ড গ্রোথ, রিফ্লেক্টিং অন পার্সোনাল টিচিং প্র্যাকটিস অ্যান্ড গ্রোথ, এখানে কী পয়েন্টগুলো লিখবে, কালেক্ট স্টুডেন্ট ফিডব্যাক, পির অবজারভেশন অ্যান্ড ফিডব্যাক, রিভিউ স্টুডেন্ট আউটকামস, প্রফেশনাল লার্নিং কমিউনিটিস, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, যে পয়েন্টগুলো বললাম সে প্রশ্নগুলো মানে ভালো করে প্রশ্নগুলো পড়বে, প্রশ্ন
পড়ে নিয়ে সেই পয়েন্টগুলো মুখস্থ করবে, ইংলিশের পয়েন্টগুলো মুখস্থ করবে, ঠিক আছে। আর ইংলিশ ভিতরে বাংলাগুলো লিখতে পারো। যেগুলো বুঝতে পারছো না তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং তোমরা যদি পয়েন্টগুলোকে বুঝতে অসুবিধা হয়, বাংলা করতে অসুবিধা হয়, ঠিক আছে, পয়েন্ট কিন্তু বাংলা লিখবে এবং পয়েন্টকে বাংলায় ট্রান্সলেট করে সেটাকে ভিতরে আর কি মানে পয়েন্ট লিখে তো ভিতরে লিখতে হবে 2 লাইন করে, বারবার এক কথাই বলছি আমি। তো সেক্ষেত্রে যে পয়েন্টটা লিখছো সেই পয়েন্টে বাংলা করে সেটাকে বুঝে ভেতরে লিখতে হবে, এবং সময় বহুত মানে খুব কম। দেখো জাস্ট পয়েন্টগুলো বললাম তাই 1 ঘন্টা পার হয়ে গেল, ঠিক আছে। তো পুরোপুরি প্রথমের মতো যদি ডিসকাশন করতে শুরু করতাম তাহলে মিনিমাম অনেক ঘন্টা কিন্তু সময় অতিবাহিত হয়ে যেত। তো অবশ্যই পরবর্তীতে তোমাদের প্রয়োজন হলে তো অল্প অল্প পার্ট করে ক্লাস করানো হবে, ঠিক আছে। তো আজকে ওভারঅল ওভারভিউ আর কি, পুরো A to Z এই সিলেবাসের রিলেটেড কিন্তু কোশ্চেনগুলো, হ্যাঁ, বড় বড় কোশ্চেন আর কি, ঠিক আছে, সলভ করানো হলো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি বারবার শুনবে এবং লিখবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই।